ক্লাস শেষে আমাদের বর্তমানে যে হামের প্রাদুর্ভাব চলছে, হামের মহামারী চলছে, যারা শিশুরা আক্রান্ত হচ্ছে, বড়রা অনেকে আক্রান্ত হচ্ছে, এই হামের চিকিৎসা কিভাবে করব, কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে লক্ষণের মূল্যায়ন করব এবং কীরকম মেডিসিন দিয়ে আপনার ট্রিটমেন্ট করব এবং এর প্রিভেন্টিভ প্রতিষেধক যাদের হয়নি তারা যেন আক্রান্ত না হয়, তাদেরকে কী ধরনের মেডিসিনগুলো দিতে হবে সেই সংক্রান্ত আলোচনা ইনশাল্লাহ ক্লাস শেষে থাকবে। তো আমাদের প্রতিটা ক্লাসই হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্গানল মেডিসিনের আলোচনা প্রত্যেকটা ক্লাসই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অর্গানলের আলোচনা ছাড়া, অর্গানল না বোঝা ছাড়া আমরা কখনোই হোমিওপ্যাথিতে ভালো করতে পারবো না। কোনো গতিকে আমরা যখন প্রাকৃতিক গতিকে বাধা দিতে যাই তখন সেটা বাধা থাকবে না, ভেঙে চুরে সে তার আপন গতিতে চলবেই। আর রোগকেও আমরা কখনোই বাধা দিয়ে থামাইতে পারবো না, আর যখন থামাইতে যাব তখন আরও হিতে বিপরীত হবে। যেমনটি হয়েছিল মহাত্মা হ্যানিম্যানের ক্রনিক ডিজিজের 97টা রোগীর রোগীলিপি থেকে দেখা যায় বেশিরভাগ রোগী মারা গিয়েছে। অর্থাৎ তাদের স্কিন ডিজিজগুলা যে যখনই সাপ্রেশন করা হয়েছে, চাপা দেওয়া হয়েছে, মলম দিয়ে অয়েন্টমেন্ট দিয়ে চাপা দেওয়া হয়েছে, রোগী মারা গিয়েছে অথবা হাঁপানি শ্বাসকষ্টের দিকে, জটিল রোগের দিকে চলে গিয়েছে। আর এই অ্যাকিউট ডিজিজগুলো যখন সাপ্রেশন করা হয় তখন আরও দ্রুত সেই ফ্যাটাল পর্যায়ে চলে যাবে। এই যে উদ্ভিদগুলো উঠতেছে, এই উদ্ভিদগুলোকে যখন চাপা দেওয়া হবে, বাহ্যিক উপায়ে কোনো ওষুধ লাগিয়ে চাপা দেওয়া হবে, তখন রোগী আরও ফ্যাটাল পর্যায়ে চলে যাবে, এটা নিশ্চিত। ইভেন জ্বরের রোগী যদি শরীরে তেল দেওয়া হয় বা কোনো মলম বা মালিশ দেওয়া হয় জ্বরের রোগীকে, জ্বরের উদ্ভেদের সময় সাধারণত অনেক সময় হাম ওঠার সম্ভাবনা থাকে বা কোনো র্যাশ ওঠার সম্ভাবনা থাকে, বা জ্বরের পরে অনেক সময় এক ধরনের উদ্ভেদ ওঠে যেটাকে বলা হয় সোডামিনা। এই অবস্থাটায় যখন শরীরে তেল ব্যবহার করা হবে তখন রোগী ফ্যাটাল পর্যায়ে চলে যেতে পারে। এটা কখনোই করতে দেবেন না। আর জ্বরের অবস্থায় যতই দুর্বলতা আসুক কখনোই স্যালাইন দেওয়া যাবে না, ওর স্যালাইন তখন খাওয়া যাবে না, ওর স্যালাইন খেলে জ্বরটা আরও তীব্র মাত্রায় বেড়ে যাবে। হোমিওপ্যাথিতে বেশিরভাগ আসে হলো ক্রনিক ডিজিজ নিয়ে, অর্থাৎ অন্যপ্যাথিতে চিকিৎসা নেওয়া শেষ, কোনো গতি নেই, তখন আসছে হলো হোমিওপ্যাথিতে। কিন্তু অ্যাকিউট ডিজিজে হলেই মনে করে যে এইটা হোমিওপ্যাথিতে কাজ হবে না, হোমিওপ্যাথিতে তো দেরিতে রোগ সারে। কিন্তু অন্যপ্যাথির চাইতে যে হোমিওপ্যাথিতে রোগ দ্রুত সারে এটা সাধারণ মানুষের এখনও অজানা। তারা মনে করে হোমিওপ্যাথি মানে হচ্ছে গদ বাঁধায় একসাথে অনেকগুলো ওষুধ দিবে, রোগটা দেরিতে সারবে, আস্তে আস্তে ওষুধে কাজ করবে, এই রকম ধারণার জন্য তারা দ্রুত হসপিটালাইজড হয়ে যায়। আর হসপিটালে গিয়ে তো দেখেন অবস্থা কী রকম হয়ে যায়, জটিল অবস্থা হচ্ছে। এই ব্যাধিগুলো হোমিওপ্যাথিতেই অল্প কয়েকটা ওষুধেই দ্রুত আরোগ্য দেওয়া সম্ভব। হ্যাঁ, আরেকটু জানার ছিল, যেহেতু বলছেন তরুণ রোগের জন্য বারবার দিতে হবে মেডিসিনগুলি, অন্তত হামের ব্যাপারটা বা এই যে দুর্বলতার, তা এখানে শততমী যদি মেডিসিন প্রয়োগ করা হয় তা আমার এক স্যার বলছিল যে কমপক্ষে 3 ঘন্টা পর পর দিতে হবে, তার আগে দেওয়া যাবে না। তা এই ক্ষেত্রে কি করতে পারি? কাপিং করে কি আমি বারবার দিতে পারবো? না, কাপিং করার প্রয়োজন হয় না। কাপিং কাদের জন্য? যারা বেশি সংবেদনশীল, অতিরিক্ত সংবেদনশীল তাদের ক্ষেত্রে। আর সাধারণত কাপিং প্রয়োজন হয় না। অ্যাকিউট ডিজিজে লক্ষণগুলো স্পষ্ট থাকার কারণে দেখা যায় অনেক সময় ওই এক ডোজ ওষুধ সেবনের পরেই রোগী আস্তে আস্তে আরোগ্যের দিকে চলে যায়, রোগটা কমতে শুরু করে। তারপরে যখন কমতে শুরু করবে, যেমন বেলেডোনা, যদি লক্ষণ অনুযায়ী বেলেডোনা আসে 2 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে। জ্বর তীব্র অবস্থায় আছে তাহলে 2 ঘন্টা পর পর বেলেডোনা 30 শক্তি একটা অনুবটিকা ডিস্টিল ওয়াটারে মিশিয়ে 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে 2 ঘন্টা পর পর 1 ডোজ করে সেবন করবে। অথবা বেলেডোনা M1 বা M2 নির্বাচন করেছেন 50 সহস্রতমিকের, তাহলে M1 একটা বড়ি ডিস্টিল ওয়াটারে মিশিয়ে 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে 5-7 ফোঁটা বা 10 ফোঁটা বা 15 ফোঁটা ওষুধ 2 চামচ পানিতে মিশিয়ে 2 ঘন্টা পর পর খাবে। যখন জ্বরের তীব্রতা কমে এসেছে তারপরে 4 ঘন্টা পর পর দিনে 4 বার, অর্থাৎ ডোজটা কমিয়ে দিতে পারেন পরবর্তীতে। আবার আরও কম, অর্থাৎ ক্রনিক ডিজিজে আপনি ডেইলি 1 ডোজ করে বা সপ্তাহে 1 ডোজ করে 3 দিন পর পর 1 ডোজ করে সেটাও দেওয়া যেতে পারে, এটা ক্রনিক ডিজিজে। কিন্তু অ্যাকিউট ডিজিজ ফ্যাটাল পর্যায়ে যেতে পারে, এই কারণে তাদেরকে ঘন ঘন ওষুধ দেওয়ার প্রয়োজন হয়। আবার দেখা গেল যে ওষুধটা নির্বাচন করেছেন ডিপ অ্যাক্টিং মেডিসিন, আর্সেনিক মেডিসিন, এটা এত ঘন ঘন দেওয়া যাবে না, এটা 2 ডোজ বা 3 ডোজ দিনে। তারপরে ভাই আপনার কাছে ক্লাস করার অর্থটাই হচ্ছে আপনি খুব ভালো ইনফরমেশন দেন এবং আপনি আপনার ওস্তাদ যে সে একজন খুব ইন্টেলেকচুয়াল একজন পারসন বাংলাদেশের মধ্যে, এবং আপনি আপনার এক্সপিরিয়েন্স তার এক্সপিরিয়েন্স এই যে আমাদের এই জিনিসগুলো দেন, এটাই আসলে কৃতজ্ঞ। ক্লাসটা আজকে খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ।
জীবনের প্রতিশ্রুতি। আমাদের লক্ষ্য শুধু মানুষেরই উন্নতি। মিষ্টি গোলক স্বচ্ছ জল যেন জাদুর এক কণা, ব্যথা মুছে দিতে যার জুড়ি মেলা ভার কেউ জানে না। বিশ্বস্ততার হাত ধরে চলি আমরা প্রতিটি ক্ষণ। পিওর হোমিওপ্যাথি জয় করে সবার মন। সুস্থ থাকুন, হাসুন আপনি মন খুলে সারাদিন। পিওর হোমিওপ্যাথির সাথে জীবন হোক রঙিন। সেবার এক নতুন নাম, পিওর হোমিওপ্যাথি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজ 2রা এপ্রিল 2026, রোজ বৃহস্পতিবার। দীর্ঘ 1 মাস বিরতির পর আজ আমাদের পিওর হোমিওপ্যাথিক লার্নিং অ্যান্ড চেম্বার ম্যানেজমেন্ট কোর্সের 7ম ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আমি প্রথমে আমাদের কোর্সের সকল পার্টিসিপেন্ট, ডক্টরসগণ এবং শিক্ষার্থীবৃন্দকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছে। আজকের ক্লাসটির সঞ্চালিকার দায়িত্বে আমি ডক্টর খাদিজা আক্তার মায়া। আর ক্লাসটির সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন আমাদেরই স্বনামধন্য লেখক, চিকিৎসক ও গবেষক জনাব ডক্টর গুলাম রাব্বানী স্যার। আজ ক্লাস 7-এর বিষয়বস্তু অর্গান অফ মেডিসিনের সূত্র 8 থেকে 12 পর্যন্ত। আমাদের প্রত্যেকটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা এখন মূল ক্লাস আলোচনায় চলে যাব। আর আমাদের সম্মানিত স্যার যদি রেডি থাকেন, উক্ত ক্লাসটি শুরু করতে পারেন। প্লিজ স্যার, আপনি শুরু করুন। ধন্যবাদ স্যারকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। 2রা এপ্রিল 2026 আমাদের আজকে 7ম ক্লাস, বিশুদ্ধ হোমিওপ্যাথি শিক্ষা ও চেম্বার ম্যানেজমেন্ট কোর্সের আজকে 7তম ক্লাস। এর আগে আমরা 6টি ক্লাস করেছি। অর্গান অফ মেডিসিন থেকে আমরা 7 নম্বর সূত্র পর্যন্ত পড়েছি। আজকে হচ্ছে 8 নম্বর সূত্র থেকে আলোচনা শুরু হবে 12 পর্যন্ত। এবং ক্লাস শেষে আমাদের বর্তমানে যে হামের প্রাদুর্ভাব চলছে, হামের মহামারী চলছে, যারা শিশুরা আক্রান্ত হচ্ছে, বড়রা অনেকে আক্রান্ত হচ্ছে, এই হামের চিকিৎসা কিভাবে করব, কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে লক্ষণের মূল্যায়ন করব এবং কীরকম মেডিসিন দিয়ে আপনার ট্রিটমেন্ট করব এবং এর প্রিভেন্টিভ প্রতিষেধক যাদের হয়নি তারা যেন আক্রান্ত না হয়, তাদেরকে কী ধরনের মেডিসিনগুলো দিতে হবে, সেই সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ ক্লাস শেষে থাকবে। তো আমাদের প্রতিটা ক্লাসই হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্গান অফ মেডিসিনের আলোচনা প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। এই অর্গানের আলোচনা ছাড়া, অর্গানন না বোঝা ছাড়া আমরা কখনোই হোমিওপ্যাথিতে ভালো করতে পারবো না। সেই সুবাদে আজকে আমরা 8 নম্বর সূত্র থেকে পড়বো 12 নম্বর সূত্র পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। 8 নম্বর সূত্রে মহাত্মা হ্যানিম্যান আমাদেরকে কি বোঝাচ্ছেন, কি বলেছেন, তার মূল কথাটা হচ্ছে সকল লক্ষণ অপসারিত হলে গোটা ব্যাধি আরোগ্য হয়। আমাদের কাজ হচ্ছে লক্ষণ নিয়ে, সিমটম নিয়ে। হোমিওপ্যাথিতে আমরা সবসময় লক্ষণ দেখে অগ্রসর হয়ে থাকি। যেমন 8 নম্বর সূত্রে বলা হয়েছে, ইহা বিশ্বাসযোগ্য নয় কিংবা পৃথিবীতে কোনো অভিজ্ঞতা দ্বারাও প্রমাণ করা যাবে না যে রোগ লক্ষণ অপসারণ করার পর এবং ব্যাধির বোধগম্য যে সকল লক্ষণ চিকিৎসক সংগ্রহ করতে পারে তা সম্পূর্ণভাবে দূর করার পর রোগীর সুস্বাস্থ্যের অন্তরালে আর কিছু থাকতে পারে কিংবা ব্যাধি অভ্যন্তরে দেহের ভেতরে লুকিয়ে থাকতে পারে। এটা মহাত্মা হ্যানিম্যান অর্গানের 8 নম্বর সূত্রে আমাদেরকে জানিয়েছে। তাহলে 8 নম্বর সূত্রটি হলো 7 নম্বর সূত্রের একটি যৌক্তিক ও অনিবার্য উপসংহার। এখানে মহাত্মা হ্যানিম্যান আরোগ্যের একটি অকাট্য বৈজ্ঞানিক যুক্তি উপস্থাপন করেছেন। তার মতে, যদি কোনো গাছের সব পাতা, ডালপালা এবং শিকড় উপড়ে ফেলা হয় তবে সেই গাছটি আর টিকে থাকতে পারে না। ঠিক তেমনি রোগের সব লক্ষণ দূর হওয়া মানেই হলো রোগটি আর নেই। 1 নম্বর, লক্ষণ এবং রোগের সম্পর্ক। মহাত্মা হ্যানিম্যান বলছেন যে রোগ কোনো আলাদা বস্তু নয় যা শরীরের ভেতরে লক্ষণের বাইরে লুকিয়ে থাকে। রোগ যখন শরীরে আসে তখন সে
কিছু লক্ষণের অর্থাৎ সিমটমের মাধ্যমে নিজেকে উপস্থিতি জানান দেয়। এই লক্ষণগুলোই হলো আভ্যন্তরীণ জীবনী শক্তির বা ভাইটাল ফোর্সের বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ। জীবনী শক্তি যে বিশৃঙ্খলিত হয়েছে আমরা সেই লক্ষণের মাধ্যমে অনুধাবন করতে পারবো। 2 নম্বর কি, অসাধ্য কল্পনা বর্জন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এমনটা ভাবা বা কল্পনা করা অসম্ভব যে রোগীর সব কষ্ট বা লক্ষণ দূর হয়ে গেছে, রোগীর বাহ্যিক সব অস্বাভাবিকতা মুছে গেছে, অথচ শরীরের ভেতরে রোগটি এখনো রয়ে গিয়েছে। এটি হতে পারে না। যদি লক্ষণ না থাকে তবে বুঝতে হবে ভেতরে কোনো রোগও অবশিষ্ট নেই। 3 নাম্বার, আরোগ্য মানেই হচ্ছে স্বাস্থ্য, হেলথ। মহাত্মা হ্যানিম্যানের যুক্তিটি খুবই সরল। রিমুভাল অফ অল সিমটমস, রেস্টোরেশন অফ হেলথ। যখন একজন চিকিৎসকের নিপুণ চিকিৎসায় রোগীর সব লক্ষণ সমূলে বিনাশ হয় তখন সেখানে যা অবশিষ্ট থাকে তাকেই বলা হয় স্বাস্থ্য। তাহলে এই সূত্রের সংক্ষেপে কি বলতে পারি, লক্ষণ উপস্থিত থাকলে ফলাফল কি হয়, জীবনী শক্তি বিশৃঙ্খল অর্থাৎ রোগ বিদ্যমান দেহের মধ্যে, লক্ষণ অনুপস্থিত, দেহের মধ্যে লক্ষণ নেই, সিমটম নেই, তাহলে কি জীবনী শক্তি সুশৃঙ্খল অর্থাৎ স্বাভাবিকভাবে জীবনী শক্তি সকল কার্যক্রম করতে পারতেছে, অর্থাৎ পূর্ণ স্বাস্থ্য ফিরে এসেছে। অনেক সময় রোগীরা বলে যে ডাক্তার সাহেব আমার কষ্ট তো কমেছে কিন্তু রোগটা কি ভিতরে রয়ে গেল। এই 8 নম্বর সূত্রটি সেই প্রশ্নের উত্তর রোগীদের। তাদের বোঝাবেন যে যদি আপনার সব কষ্ট অর্থাৎ শারীরিক ও মানসিক চলে যায় এবং আপনি স্বাভাবিক স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে আপনি রোগমুক্ত। এটি হোমিওপ্যাথির সাফল্যের একটি বড় মাপকাঠি। অর্গাননের 8 নম্বর সূত্রের পাদটিকায় একটি বিশাল ঐতিহাসিক এবং তাত্ত্বিক বিতর্কের প্রসঙ্গ তুলেছেন। মহাত্মা হ্যানিম্যান এখানে তৎকালীন চিকিৎসা বিজ্ঞানের প্রভাবশালী ব্যক্তি ডাক্তার হিউপ্ল্যান্ডের সংকীর্ণ চিন্তাধারাকে অত্যন্ত যৌক্তিক ও কড়া ভাষায় আক্রমণ করেছেন। তখনকার সময়ে ডাক্তার হিউপ্ল্যান্ড ছিলেন বড় মাপের একজন ডাক্তার, তদানীন্তন একজন ডাক্তার। তিনি হোমিওপ্যাথির সমালোচনা করেছেন। আসলে এই পাদটিকায় হ্যানিম্যান ঠিক কি বোঝাতে চেয়েছেন তা সহজভাবে আলোচনা করি। 1 নম্বর, বিতর্কের মূল বিষয় লক্ষণ বনাম রোগ। ডাক্তার হিউপ্ল্যান্ড দাবি করেছিলেন যে হোমিওপ্যাথি কেবল লক্ষণ দূর করতে পারে কিন্তু রোগ ভিতরে থেকেই যায়। মহাত্মা হ্যানিম্যান এই বক্তব্যের অসারতা প্রমাণ করেছেন। যদি রোগীর সব কষ্ট বা লক্ষণ বা সিমটম চলে যায়, যদি রোগীর মধ্যে সুস্থতার সব নিদর্শন স্থায়ীভাবে ফিরে আসে, তবে জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি কি বলতে পারেন যে রোগটি ভেতরে এখনো লুকিয়ে আছে? এটি সম্পূর্ণ অযৌক্তিক। হিউপ্ল্যান্ডের ঈর্ষা ও সংকীর্ণতা। হ্যানিম্যান হিউপ্ল্যান্ডের এই অদ্ভুত দাবির 2টি কারণ দেখিয়েছেন। প্রথমটা ঈর্ষা। হোমিওপ্যাথির অভাবনীয় সাফল্য দেখে তিনি ঈর্ষান্বিত ছিলেন। বস্তুবাদী ধারণা, ম্যাটেরিয়ালিস্টিক ভিউ। হিউপ্ল্যান্ড রোগকে একটি জড় বস্তু বা ম্যাটেরিয়াল সাবস্টেন্স মনে করতেন। তার ধারণা ছিল কোনো রোগ কোনো বিষাক্ত পদার্থ বা বস্তু যা শরীরের কোণে লুকিয়ে থাকতে পারে, যেটা সাধারণত নিদানগতভাবে প্যাথোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে খোঁজা হয় যে রোগটা দেহের ভিতরে লুকিয়ে আছে। বর্তমান সময়েও প্রচলিত রয়েছে অনেক ক্ষেত্রেই। 3 নম্বর, জীবনী শক্তি বনাম জড়বাদ। মহাত্মা হ্যানিম্যান এখানে হোমিওপ্যাথির মূল দর্শন তুলে ধরেছেন। রোগ কোনো জড় বস্তু নয়, রোগ হলো অসুস্থ জীবনী শক্তির বা ভাইটাল ফোর্সের একটি বিশৃঙ্খল অবস্থা। যখন লক্ষণগুলো চলে যায় তার মানে জীবনী শক্তি আবার সুশৃঙ্খল হয়ে গিয়েছে। হিউপ্ল্যান্ডের মতো চিকিৎসকরা এই সূক্ষ্ম পরিবর্তন বুঝতে পারেননি, তারা প্যাথোলজির অন্ধত্বে ডুবেছিলেন। 4 নম্বর, চিকিৎসা পদ্ধতির কঠোর সমালোচনা। মহাত্মা হ্যানিম্যান শেষে একটি ভয়াবহ সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, যারা রোগকে জড়বস্তু মনে করে, ভেতরে লুকিয়ে থাকার ভয় পায়, তারা এমন সব পদ্ধতি উদ্ভাবন করে যেমন রক্তমোক্ষম বা যোগ লাগানো, তা আসলে কখনোই আরোগ্য নয়, রোগীদেরকে কষ্ট দেওয়া, রোগীদের আরোগ্য করার বদলে তাদের জীবনী শক্তি নিঃশেষ করে দেয়া। বিশেষ করে দরিদ্র রোগীদের জন্য এই পদ্ধতিগুলো ছিল মারাত্মক কষ্টদায়ক এবং ব্যয়বহুল। তাহলে পাদরিকার সারসংক্ষেপটা কি দেখতেছি, ডাক্তার হিউপ্ল্যান্ডের দাবি কি ছিল? লক্ষণ গেলেও রোগ ভেতরে থেকে যায়। কিন্তু মহাত্মা হ্যানিম্যান উত্তরে কি বলেছেন? লক্ষণ দূর হওয়া মানেই জীবনী শক্তি সুস্থ হওয়া, রোগ আর দেহের ভেতরে অবশিষ্ট নেই। হিউপ্ল্যান্ড দাবি করেছেন রোগ একটি জড়বস্তু বা পদার্থ। মহাত্মা হ্যানিম্যান উত্তরে কি বলেছেন? রোগ হলো জীবনী শক্তির ডাইনামিক বিশৃঙ্খলা।
ডাক্তার হিউবল্যান্ড দাবি করেছেন চিকিৎসা মানে রোগকে টেনে বের করা। মহাত্মা হ্যানিম্যান উত্তরে বলেছেন চিকিৎসা মানে লক্ষণ সমষ্টি দূর করে জীবনী শক্তিকে শৃঙ্খলায় ফেরানো। আমরা যখন রোগীকে আরোগ্য করি তখন আমরা কোনো জড়বস্তু বের করি না, বরং তার ভাইটাল ফোর্সকে ব্যালেন্স করি। যারা বলে হোমিওপ্যাথি শুধু লক্ষণ চাপা দেয়, এই পাদটিকাটি তাদের গালে একটি বড় উত্তর। এরপরে হচ্ছে আমাদের 9 নম্বর সূত্র। সূত্রের মূল কথাটা হচ্ছে মানুষের সুস্থ অবস্থায় তার জীবনী শক্তি তার দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে। আমাদের জীবনী শক্তি। তাহলে মূল সূত্রটা কি? 9 নম্বর সূত্র মহাত্মা হ্যানিম্যান আমাদেরকে জানাচ্ছেন যে মানুষের সুস্থ অবস্থায় অদৃশ্য জীবনী শক্তি, সূক্ষ্ম চালিকা শক্তি জড়দেহকে সুসংগঠিত প্রাণী দেহকে জীবন্ত রাখে, অসীম কর্তৃত্বে শাসন করে এবং দেহের সকল যন্ত্রাংশকে প্রশংসনীয় সুশৃঙ্খল জৈবনিক ক্রিয়াকলাপে সচল রাখে। এমনকি অনুভূতি ও ক্রিয়াকলাপ উভয় বিষয়ে যাতে আমাদের অন্তবাসী বিবেকপ্রাপ্ত মন আমাদের অস্তিত্বের মহৎ লক্ষ্য সাধনের নিমিত্তে স্বাধীনভাবে এই জীবন্ত সুস্থ যন্ত্রটিকে নিয়োগ করতে পারে। 1 নম্বর জীবনী শক্তির পরিচয়, দি স্পিরিচুয়াল ভাইটাল ফোর্স। জীবনী শক্তির পরিচয়টা কি? মহাত্মা হ্যানিম্যান এখানে 3টে বিশেষণ ব্যবহার করেছেন। স্পিরিচুয়াল, আধ্যাত্মিক অথবা অদৃশ্য। এটি এমন এক শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। অটোক্রেসি বা স্বয়ং শাসন। এই শক্তিটি কারো হুকুম মানে না, এটি নিজের নিয়মে শরীর পরিচালনা করে। তারপর ডাইনামিক্স বা গতিময়, ডাইনামিক। এটি স্থবির নয়, এটি শরীরের প্রতিটি অণুপরমাণুকে সচল রাখে। ডাইনামিক শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হলো পাওয়ার বা ফোর্স, শক্তি। হ্যানিম্যান যখন জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স নিয়ে আলোচনা করেছেন তখন তিনি একে অটোক্রিয়েটিক ভাইটাল ফোর্স বা স্পিরিট লাইক ডাইনামিক্স হিসেবে অভিহিত করেছেন। কেন ডাইনামিক নয়, ডাইনামিক্স? ডাইনামিক অ্যাডজেক্টিভ, এটি একটি বিশেষণ। যেমন দি প্রসেস ইজ ডাইনামিক, প্রক্রিয়াটি গতিশীল। এটি কোনো বস্তুর গুণাবলী বোঝাতে ব্যবহৃত হয়। ডাইনামিক্স নাউন, এটি একটি বিশেষ্য বা সত্তা। হোমিওপ্যাথিতে জীবনী শক্তিকে একটি অদৃশ্য, অশরীরী এবং স্বয়ংক্রিয় সত্তা হিসেবে ধরা হয় যা শরীরকে সচল রাখে। তাই যখন আমরা সেই মূল শক্তিটির কথা বলি যে তখন ডাইনামিক্স ব্যবহার করা হয়। 2 নম্বর জীবনী শক্তির কাজ, দি রোল অফ ভাইটাল ফোর্স। সুস্থ অবস্থায় এই শক্তিটি শরীরের উপর আনবাউন্ডেড সোয়ে বা নিরঙ্কুশ রাজত্ব চালায়। এর কাজ হলো হারমোনিয়াস অপারেশন, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কাজ এবং অনুভূতির সেন্সেশনস অ্যান্ড ফাংশনসের মধ্যে একটি চমৎকার ছন্দ বা মিল বজায় রাখে। রিটেনশন, এই শক্তিটি আমাদের জড়দেহকে, ম্যাটেরিয়াল অর্গানিজমকে প্রাণবন্ত করে রাখে। এটি ছাড়া দেহ কেবল একটি মাটির পুতুল। 3 নম্বর উচ্চতর উদ্দেশ্য, হায়ার পারপাসেস অফ আওয়ার এক্সিস্টেন্স। হ্যানিম্যান এখানে চিকিৎসা বিজ্ঞানের সীমা ছাড়িয়ে জীবনের দর্শনে প্রবেশ করেছেন। তিনি বলেছেন আমাদের শরীর হলো একটি লিভিং ইনস্ট্রুমেন্ট বা জীবন্ত যন্ত্র। আমাদের ভেতরে যে রিজন গিফটেড মাইন্ড বা বিচার বুদ্ধি সম্পন্ন মন আছে সে যেন এই সুস্থ যন্ত্রটিকে ব্যবহার করে জীবনের উচ্চতর লক্ষ্য অর্জন করতে পারে। অর্থাৎ সুস্থ থাকার মানে কেবল খেয়ে পড়ে বেঁচে থাকা নয়, বরং সুস্থ দেহ নিয়ে মহৎ কোনো কাজ করা। তাহলে সূত্রের সারাংশটা কি? আমাদের জীবনী শক্তি তাৎপর্যটা কি? অদৃশ্য, স্বয়ং শাসিত এবং গতিময় একটি শক্তি। সুস্থ অবস্থাটা কি? যখন জীবনী শক্তি শরীরের সব কাজ ছন্দের সাথে নিয়ন্ত্রণ করে। মন ও শরীর কি? মন হলো চালক আর সুস্থ শরীর হলো তার কাজের যন্ত্র। লক্ষ্যটা কি? শরীরের সুস্থতা বজায় রাখা, যেন মন তার উচ্চতর কাজ করতে পারে, আমাদের যে হায়ার পারপাসে আছে সেটা যেন সম্পন্ন করতে পারে। আমরা কোনো টিস্যু বা অর্গানের চিকিৎসা করি না, আমরা সেই অদৃশ্য শক্তিটির বা ভাইটাল ফোর্সের চিকিৎসা করি যা শরীরকে চালায়। জীবনী শক্তি যখন বিশৃঙ্খলিত হয় তখনই মানুষ অসুস্থ হয়, যা 10 নম্বর সূত্রের সামনে আমাদের আসতেছে। একজন চিকিৎসকের কাজ হলো এই ইনস্ট্রুমেন্ট বা শরীরটিকে টিউন করে দেওয়া যাতে মানুষের মন তার আসল কাজটি করতে পারে। এরপরে হচ্ছে আমাদের 10 নম্বর সূত্র, অর্গান অফ মেডিসিনের 10 নম্বর সূত্র। 10 নম্বর সূত্রের
মূল কথাটা কি? জীবনী শক্তি ব্যতীত জড় দেহটি মৃত। তাহলে 10 নম্বর সূত্রে মুয়াত্তা হ্যানিমান আমাদেরকে কি বোঝাচ্ছেন? জড় দেহটি জীবনী শক্তি ছাড়া কোনো প্রকার অনুভূতি, ক্রিয়াকলাপ ও আত্মরক্ষার যোগ্য হয় না। জড় দেহটি সকল অনুভূতি প্রাপ্ত হয় এবং জীবনের সকল কার্যাবলী সম্পাদন করে শুধুমাত্র অশরীরী সত্তার অর্থাৎ জীবনী শক্তির মাধ্যমে, যা সুস্থ এবং অসুস্থ অবস্থায় জড় দেহটিকে প্রাণবন্ত করে রাখে। তাহলে 1 নম্বর কি? জড় দেহের অক্ষমতা, ইনক্যাপাসিটি অফ ম্যাটেরিয়াল অর্গানিজম। জীবনী শক্তি ছাড়া এই জড় দেহ বা উপাদানগুলো দিয়ে তৈরি শরীর 3টি কাজ করতে একদমই অসমর্থ বা অক্ষম। নো সেন্সেশন, কোনো অনুভূতি নেই, কোনো অনুভূতি তার থাকবে না যার মধ্যে জীবনী শক্তি থাকবে না। জীবনী শক্তিহীন শরীরে আঘাত করলে বা পুড়িয়ে ফেললে সে ব্যথা অনুভব করে না। নো ফাংশন, কোনো কার্যকারিতা নেই। হৃৎপিণ্ড রক্ত পাম্প করে না, ফুসফুস শ্বাস নেয় না এবং মস্তিষ্ক চিন্তা করে না। কোনো কার্যকারিতা নেই এই জীবনী শক্তি ছাড়া এই জড়দেহের। নো সেলফ প্রিজার্ভেশন, আত্মরক্ষার কোনো ক্ষমতা নেই। জীবনী শক্তি না থাকলে শরীর পচতে শুরু করে। ডিকম্পোজিশন, অর্থাৎ শরীর নিজেকে রক্ষা করতে পারে না। তারপরে কি? 2 নম্বর প্রাণদাত্রী সত্তা, দি ইমম্যাটেরিয়াল বিইং। মুয়াত্তা হ্যানিমান বলছেন, আমাদের শরীরের প্রতিটি অনুভূতি এবং জীবন প্রক্রিয়ার প্রতিটি কাজ সম্পন্ন হয় কেবল সেই ইমম্যাটেরিয়াল বিইং বা অশরীরী জীবনী শক্তির মাধ্যমে। এই শক্তিটি জড় শক্তিকে অ্যানিমেট বা প্রাণবন্ত করে তোলে। আশ্চর্যের বিষয় হলো এই শক্তিটি শরীরকে কেবল সুস্থ অবস্থায় অর্থাৎ হেলথ এই অবস্থায় নয়, বরং অসুস্থ অবস্থায় ডিজিজ এই অবস্থায় নিয়ন্ত্রণ করে। রোগ আসলে জীবনী শক্তিরই একটি বিশৃঙ্খল প্রকাশ মাত্র। আত্মা ও জীবনী শক্তির মধ্যে পার্থক্য। আত্মা এবং জীবনী শক্তি দুইটা কি রকম? পার্থক্যটা কি? আত্মা ও জীবনী শক্তি উভয়ই সূক্ষ্ম ও অদৃশ্য সত্তা, কিন্তু তাদের উৎস এক নয়। তাই ক্রিয়াকলাপে ও স্বভাবে তাদের মধ্যে স্বতন্ত্রতা রয়েছে। জীবনী শক্তির উৎস হচ্ছে পানি এবং এটি জীবকোষ সংক্রান্ত একটি সত্তা। আত্মার উৎসটা হচ্ছে ঐশ্বরিক, অর্থাৎ আত্মা স্রষ্টার আদেশ ঘটিত। মৃত্যুর সময় জীবনী শক্তি জীবের সাথে ধ্বংস হয়ে যায়, কিন্তু আত্মা স্রষ্টার কাছে ফিরে যায়। জীবনী শক্তি জীবন্ত মানব দেহে আত্মা থেকে স্বয়ংক্রিয়তা ও চৈতন্য লাভ করে। জীবন্ত মানব দেহে জীবনী শক্তি দেহের অদৃশ্য অভ্যন্তরে কর্তৃত্ব করে। রোগ প্রতিরোধ করা, রোগ আক্রান্ত হওয়া, রোগ যন্ত্রণা ও রোগ লক্ষণ প্রকাশ করা, ইন্দ্রিয় সমূহের মাধ্যমে অনুভূতি গ্রহণ করা, রোগ আরোগ্য করা ইত্যাদি জীবনী শক্তির প্রধান কাজ। কিন্তু যতদিন পর্যন্ত আত্মার ইনফ্লাক্স বা অন্তঃপ্রবাহ বজায় থাকে ততদিন পর্যন্ত জীবনী শক্তি এই কাজগুলো করতে পারে। এ কারণে ডাক্তার কেন্ট জীবনী শক্তিকে আত্মার ভাইস রেজিয়েন্ট বা উপরাজ বলেছেন। জীবনী শক্তি ক্ষয়শীল এবং ধ্বংসশীল, আত্মা অমর ও অবিনশ্বর। আত্মা একটি অখণ্ড সত্তা এবং কখনো বিভাজ্য নয়, কিন্তু জীবনী শক্তি অখণ্ড সত্তা হওয়া সত্ত্বেও খণ্ডিতভাবে কাজ করতে পারে। এর ফলে অঙ্গচ্ছেদ হলে মূল দেহ থেকে বিচ্ছিন্ন অঙ্গকে মূলের সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃসংযোগ দেয়া যায়। আত্মা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রক্তে অক্সিজেন সরবরাহ করে জীবনী শক্তিকে জীবন্ত রাখে। অতএব জীবনী শক্তি সম্পূর্ণরূপে আত্মার অধীন এবং জীবন্ত মানব দেহে জীবনী শক্তি পুরোপুরি আত্মার গুণে গুণান্বিত হয়ে যায়। তাই এই দুটি সত্তার মধ্যে বাস্তবে কোনো প্রকার প্রভেদ ব্যাখ্যা করা সম্ভব হয় না। তবে দুটি সত্তাই যেহেতু অদৃশ্য ও ধারণাগত, তাই শুধুমাত্র আমাদের মুক্ত মনে ধারণার মাধ্যমে আমরা আত্মা ও জীবনী শক্তির মধ্যে স্বতন্ত্রতা চিন্তা করতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আদম সন্তানের রূহ ও নাফস রয়েছে, একটি অপরটির সঙ্গে সম্পৃক্ত। রূহ দ্বারা শ্বাস প্রশ্বাস ও নড়াচড়ার কাজ সাধিত হয়, আর নফস অনুভূতি ও বোধশক্তির উৎস। নিদ্রাকালে শুধু নাফস হরণ করা হয়। তাফসিরে জালালাইন 39 নম্বর সূরার 42 নম্বর আয়াতের তাফসিরে জালালাইনে আমরা এটা পাবো। নাফস রুহের সহচর এবং নাফস ও রুহের পার্থক্য সত্তাগত নয়, বরং গুণগত। তাহলে 10 নম্বর সূত্রের সংক্ষিপ্তটা কি? অনুভূতি। জীবনী শক্তি থাকলে কি হয়? সুখ, দুঃখ বা ব্যথার অনুভূতি থাকে। আর জীবনী শক্তি না থাকলে কি হয়? কোনো প্রকার অনুভূতি থাকবে না। কাজটা কি? জীবনী শক্তি থাকলে
অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কাজগুলা করতে পারে অঙ্গ প্রত্যঙ্গ। আর জীবনী শক্তি না থাকলে সব কাজ বন্ধ হয়ে যায়। অস্তিত্বটা কি? জীবনী শক্তি থাকলে শরীর সজীব ও সতেজ থাকে, আর জীবনী শক্তি না থাকলে অস্তিত্ব কি হয়? শরীর পচতে শুরু করে, অর্থাৎ মৃতদেহ পচতে শুরু করে। একটা নির্দিষ্ট সময় পর মৃতদেহের পচন ঘটে। হোমিওপ্যাথি কেবল আপনার আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, একজন মানুষ যদি মারা যায় তাহলে দেখা যায় 68 ঘন্টা বা 72 ঘন্টা পর থেকে পচন শুরু হয়। কিন্তু একজন অসুস্থ মানুষ যারা হাই প্রেসারে অথবা ক্যান্সারে অথবা আরো জটিল ব্যাধিতে মারা গিয়েছে, তাদের লাশ দ্রুত পচন শুরু হয়ে যায়, অর্থাৎ তাদের জীবনী শক্তি আগে থেকেই ক্ষয়শীল হয়ে গিয়েছে, ধ্বংসশীল হয়ে গিয়েছে, যে কারণে তাদের দেহটার পচন খুব দ্রুত হয়। ভেতর থেকে পচন শুরু হয় বলে নাক দিয়ে কান দিয়ে পচা পানি বের হতে শুরু করে, রক্ত বের হতে শুরু করে। তাহলে দেখা যাচ্ছে যাদের জীবনী শক্তি আগে ধ্বংস হয়ে গিয়েছে, ক্ষয় হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তাদের দেহটা আগে পচন ধরে। তারপরে যাদের দেহ স্বাভাবিক সুস্থ সতেজ মানুষ, তাদের দেহটা একটু দেরিতে পচন শুরু হয় এবং একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই পচন ঘটবে, কারণ তার দেহ থেকে জীবনী শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে। আর মারা যাওয়ার সাথে সাথে আত্মাটা স্রষ্টার কাছে ফিরে গিয়েছে, যেটা আমরা মুসলিম ধর্মমতে জানি আত্মাটা ইল্লিনে অথবা সিজ্জিনে, দুই জায়গার এক জায়গায় গিয়ে অবস্থান করবে। তারপরে আবার বারজাখের জীবনে কবরের মধ্যে প্রবেশ করানো হবে। সেটা কখনোই মানুষের এই চর্মচক্ষু দ্বারা আমরা দেখতে পাবো না, শুনতে পাবো না, অনুভব করতে পারবো না, যেটা বারজাখের জীবন নামে পরিচিত। হোমিওপ্যাথি কেবল অঙ্গ বা অর্গানস নিয়ে পড়ে থাকে না, কারণ জীবনী শক্তি ছাড়া সেই অঙ্গের কোনো মূল্য নেই। মৃত্যুর পর শরীরে সব অঙ্গ, হৃৎপিণ্ড, লিভার, কিডনি উপস্থিত থাকে, কিন্তু মানুষটি কাজ করে না, কারণ তার ভাইটাল ফোর্স নেই। তাই চিকিৎসা হতে হবে সেই শক্তির যা শরীরকে অনুভূতি দেয় এবং সচল রাখে। এই ছিল আমাদের 10 নম্বর সূত্র। এখন আমরা পড়ব 11 নম্বর সূত্রটি। 11 নম্বর সূত্রের মূল কথাটি কি বলেছেন মাহাত্মা হ্যানিম্যান? রোগে জীবনী শক্তি সর্বপ্রথম পীড়িত হয় এবং তারপর রোগের লক্ষণসমূহ প্রকাশ করে। আগে জীবনী শক্তি পীড়িত হওয়ার পরে জীবনী শক্তির লক্ষণ প্রকাশ করে। সেই রোগটা দেহ থেকে নির্মূল করার জন্য জীবনী শক্তির লক্ষণ প্রকাশ করে। তাহলে 11 নম্বর সূত্রের মূল বিস্তারিত কি? মানুষ যখন পীড়িত হয়, আমরা যখন অসুস্থ হই, তখন এটি অপার্থিব বা স্বয়ংক্রিয় স্বতক্রিয় জীবনী শক্তি তার দেহের সর্বত্র বিদ্যমান, যা প্রথমত জীবনের প্রতি বৈরী রোগ উৎপাদক অর্থাৎ বিরুদ্ধ শক্তি, নেগেটিভ ফোর্সের রোগ উৎপাদক শক্তির অদৃশ্য প্রভাব কর্তৃক বিশৃঙ্খলিত হয়। এটি শুধুমাত্র জীবনী শক্তি। এটি বিশৃঙ্খলিত হয়ে এমন একটি অস্বাভাবিক অবস্থায় পরিণত হয় যা দেহটিকে এর বিরক্তিকর অনুভূতিসমূহে সজ্জিত করে এবং বিশৃঙ্খলিত কার্যকলাপে উদ্বুদ্ধ করে, যাকে আমরা ব্যাধি বলি। যেহেতু স্বয়ং এর মধ্যেই একটি শক্তি অদৃশ্য অবস্থায় আছে এবং যা কেবল দেহের উপরের ক্রিয়া দ্বারাই বোধগম্য হয়, এর রোগ সংক্রান্ত বিশৃঙ্খলা অনুভূতিসমূহে এবং দেহের ওইসব অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপের রোগ প্রকাশের মাধ্যমেই কেবল নিজেকে প্রকাশ করে, যা পর্যবেক্ষক এবং চিকিৎসকের ইন্দ্রিয়গ্রাহ্য হয়। অর্থাৎ রোগ লক্ষণসমূহের মাধ্যমে এবং অন্য কোনোভাবেই এটি স্বরূপে নিজেকে প্রকাশ করতে পারে না, অর্থাৎ স্বরূপ ছাড়া অন্য কোনো রূপে নিজেকে প্রকাশ করতে পারে না। তার স্বরূপেই প্রকাশ করবে, রোগের ব্যাধির চিত্রের মাধ্যমে চিকিৎসকের কাছে প্রকাশিত হবে এবং একজন সুস্থ স্বাভাবিক চিকিৎসক অবশ্যই সেটা বুঝতে পারবেন, সেই লক্ষণগুলোকে চিনতে পারবেন, সেই রোগটাকে ডায়াগনোসিস করতে পারবেন। 1 নম্বর, তাহলে রোগের শুরুটা কোথায়? প্রাইমারি ডিরেঞ্জমেন্ট। যখন একজন মানুষ অসুস্থ হয়, তখন তার রক্ত, মাংস বা হাড় সরাসরি আক্রান্ত হয় না। প্রথমে আক্রান্ত হয় স্পিরিচুয়াল সেলফ অ্যাক্টিং অটোমেটিক ভাইটাল ফোর্স, যা অদৃশ্য জীবনী শক্তি। জীবনের জন্য ক্ষতিকর কোনো অশুভ শক্তি বা মরবিফিক এজেন্ট যখন এই জীবনী শক্তির উপর তার অশরীরী বা ডাইনামিক প্রভাব বিস্তার করে, তখনই মানুষ অসুস্থ হওয়ার প্রক্রিয়ায় প্রবেশ করে। তাহলে 2 নম্বর কি? ডাইনামিক প্রভাব বনাম জড়বাদী ধারণা, ম্যাটেরিয়া পিকেন্স। মাহাত্মা হ্যানিম্যান এখানে একটি পাদটীকা ব্যবহার করেছেন, ম্যাটেরিয়া পিকেন্স। তৎকালীন ডাক্তাররা মনে করতেন রোগ মানে শরীরে কোনো বিষাক্ত বস্তু বা ম্যাটেরিয়াল সাবস্টেন্স ঢুকে পড়া। মাহাত্মা হ্যানিম্যান একে ব্যঙ্গ করে বলেছেন যে কোনো রোগ কোনো বস্তু নয়, এটি একটি ডাইনামিক বা শক্তিকৃত বিশৃঙ্খলা। যেমন শোক বা ভয়ের কোনো ওজন নেই, কিন্তু তা মানুষকে অসুস্থ করে দিতে পারে। 3 নম্বর, রোগের প্রকাশ, ম্যানিফেস্টেশন অফ ডিজিজ।
জীবনী শক্তি নিজে অদৃশ্য, তাই সে আক্রান্ত হলেও তাকে সরাসরি দেখা যায় না। সে তার অসুস্থতা প্রকাশ করে শরীরের মাধ্যমে। ডিসঅ্যাগ্রিয়েবল সেন্সেশনস, অস্বস্তিকর অনুভূতি, যেমন ব্যথা, জ্বালাপোড়া। ইরেগুলার প্রসেসেস, অস্বাভাবিক শারীরিক ক্রিয়া, যেমন হজমের সমস্যা, বুক ধড়ফড় করা। এই বাহ্যিক পরিবর্তনগুলোকেই আমরা রোগ বলি। 4 নাম্বার, লক্ষণের মাধ্যমে সংকেত, কগনিজেবল বাই ইফেক্টস। একজন চিকিৎসক কেবল তখনই বুঝতে পারেন জীবনীশক্তি অসুস্থ হয়েছে যখন তিনি রোগীর অনুভূতি এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলোর মধ্যে বিচ্যুতি দেখেন। এই বাহ্যিক লক্ষণগুলো মরবিড সিমটমস ছাড়া অন্য কোনোভাবেই রোগ নিজেকে প্রকাশ করতে পারে না। অর্থাৎ লক্ষণই হলো তার ভাষা, রোগের ভাষা হলো সিমটম। 11 নম্বর সূত্রের সারসংক্ষেপটা কি তাহলে? সুস্থ অবস্থা। সুস্থ অবস্থায় কি? জীবনী শক্তি নিরঙ্কুশ রাজত্ব করছে। ফলাফলটা কি? শরীর ছন্দময় ও সুস্থ। আক্রমণ হলে কি হয়? ক্ষতিকর শক্তির অর্থাৎ মরবিফিক এজেন্টের ডাইনামিক প্রভাব ফেলে। আর রেজাল্ট কি হয়? জীবনী শক্তি বিশৃঙ্খলিত হয়। অসুস্থতা কি তাহলে? বিশৃঙ্খল জীবনী শক্তির সংকেত পাঠায়। বিশৃঙ্খল জীবনী শক্তি সংকেত পাঠায়। আর ফলাফল কি? অস্বস্তিকর অনুভূতি ও অনিয়মিত ক্রিয়া শুরু হয়। যেটা স্বাভাবিক প্রসেস ছিল সেই স্বাভাবিক প্রসেস আর থাকে না। যেমন ডায়াবেটিসের সুগারের মাত্রা 7.8 পর্যন্ত হলে স্বাভাবিক, এখন জীবনী শক্তি আক্রান্ত হওয়ার পর দেখা গিয়েছে তার ডায়াবেটিসের মাত্রা 15, 20, 25, 30 এরকম হয়ে গিয়েছে। স্বাভাবিক প্রেশার 120/80 থাকবে স্বাভাবিক, তার প্রেশার 150/100, 180/120 এরকম হয়ে গিয়েছে। তার রক্তের হিমোগ্লোবিন লেভেল 11.1 পর্যন্ত স্বাভাবিক, এখন তার হিমোগ্লোবিন লেভেল 5-এ চলে আসছে। তার ক্রিয়েটিনিন লেভেল 1.3 পর্যন্ত দেখা যায় তো স্বাভাবিক, তার ক্রিয়েটিনিন লেভেল 10, 20, 30 এই লেভেলে চলে গিয়েছে। যে স্বাভাবিক প্রসেসটা ছিল সেই স্বাভাবিক প্রসেসটা থেকে অস্বাভাবিক প্রসেসে চলে যাবে। প্যাথোলজিক্যাল পরীক্ষায় এটাই ধরা পড়বে। কিন্তু ওইটা ধরা নিয়ে পরীক্ষা নিয়ে যদি আমরা রোগ নির্ণয় করি, ওষুধ নির্বাচন করি, তাহলে হবে ভুল সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত নিতে হবে জীবনী শক্তি আগে যে আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত হওয়ার যে সিমটম, এই সিমটমগুলো কি, সিমটমগুলো নিতে হবে। আমরা কেবল প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখে চিকিৎসা করি না, কারণ রিপোর্ট আসার অনেক আগেই ভাইটাল ফোর্স আক্রান্ত হয়। রোগের মূল কারণ হচ্ছে ডাইনামিক বা অদৃশ্য, তাই আমাদের ওষুধও হতে হবে ডাইনামিক বা শক্তিকৃত, অদৃশ্য। জড় বা স্থূল ওষুধ দিয়ে ডাইনামিক রোগ সারানো সম্ভব নয়। লক্ষণগুলোই হলো জীবনী শক্তির আরজি। সে কোন ওষুধটি চায় তা সে লক্ষণের মাধ্যমেই বলছে। 1 নাম্বার কি? প্রকৃতির অদৃশ্য শক্তি, দি ইনভিজিবল ফোর্সেস অফ নেচার। মহাত্মা হ্যানিম্যান আমাদের চোখের সামনের কিছু উদাহরণ দিয়েছেন যা আমরা মেনে নেই, কিন্তু তাদের কারণ দেখি না। চন্দ্র ও জোয়ার ভাটা, চাঁদ কোনো রশি বা আংটা দিয়ে সমুদ্রের পানি টানে না, এটি একটি অদৃশ্য মহাকর্ষীয় শক্তির মাধ্যমে ঘটে। চুম্বক ও লোহা এটি তার চারপাশের অদৃশ্য চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে লোহাকে নিজের গুণে গুণান্বিত করে। 2 নাম্বার, রোগের সংক্রমণ একটি ডাইনামিক প্রক্রিয়া। তিনি রোগের উদাহরণ দিয়ে বলেছেন যে হাম বা গুটি বসন্ত এক শিশু থেকে অন্য শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ার জন্য কোনো স্থূল বস্তুর প্রয়োজন হয় না। রোগটি অনেকটা চুম্বকের মতো দূর থেকেই সংক্রমণের মাধ্যমে সুস্থ শিশুর জীবনী শক্তিকে আক্রান্ত করে। এটি কোনো রাসায়নিক বিক্রিয়া নয়, বরং এক সূক্ষ্ম সত্তার উপর অন্য এক সূক্ষ্ম সত্তার অদৃশ্য ক্রিয়া। 3 নাম্বার, ওষুধের সূক্ষ্ম শক্তি, মেডিসিনাল পাওয়ার। ঔষধ কেবল তখনই সত্যিকারের ওষুধ হয় যখন তার ভেতরের স্বকীয় শক্তি, স্পেসিফিক পাওয়ার উন্মুক্ত হয়। মহাত্মা হ্যানিম্যান বলছেন, ওষুধের স্থূল পরমাণুগুলো আরোগ্য করে না, বরং ওষুধকে যখন শক্তিকৃত করা হয়, অর্থাৎ কোনো মাদার টিংচারের আরোগ্য করার ক্ষমতা নেই, কোনো ট্রাইটোরেশনের আরোগ্য করার ক্ষমতা নেই, কোনো বায়োকেমিকের আরোগ্য করার ক্ষমতা নেই। যখন ওই বায়োকেমিকটাকে পটেন্টাইজড করে সূক্ষ্ম স্তরে নিয়ে যাওয়া হয়, তারপরেই সেটা ও রোগ শক্তির সাথে ওষুধ শক্তির সিমিলার হয়, তখনই তা আরোগ্য করতে পারে। অর্থাৎ অদৃশ্য পর্যায়ে নিয়ে যেতে হবে, পটেন্টাইজড করতে হবে, শক্তিকৃত করতে হবে। এই শক্তিটি সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে জীবনী শক্তির উপর ক্রিয়া করে। যেমন চুম্বক লোহার কাঠিন্য পরিবর্তন করে না, শুধু তার ভেতরের চুম্বক গুণ সঞ্চার করে।
তেমনি নির্দিষ্ট ঔষধ মানুষের স্বাস্থ্যের একটি নির্দিষ্ট পরিবর্তন ঘটায়। 4 নাম্বার, উচ্চ শক্তিকৃত ঔষধের রহস্য, হায়ার পটেন্সিস। মহাত্মা হ্যানিম্যান এখানে একটি বৈপ্লবিক কথা বলেছেন যা আজও অনেককে অবাক করে। গাণিতিক বা বৈজ্ঞানিক মাপে ওষুধের পরমাণু খুঁজে পাওয়া না গেলেও সূক্ষ্ম মাত্রার ঔষধ স্থূল মাত্রার চেয়ে অনেক বেশি শক্তিশালীভাবে কাজ করে। ঔষধ যত বেশি নিরাকার, ইমম্যাটেরিয়াল বা শক্তিকৃত হয়, জীবনী শক্তির উপর তার প্রভাব তত গভীর ও নিখুঁত হয়। 5 নাম্বার, প্রাত্যহিক জীবনের উদাহরণ, সাইকোলজিক্যাল ডাইনামিক্স। আমাদের চিন্তার মধ্যেও এই সূক্ষ্ম শক্তি কাজ করে। বমন উদ্বেগ, আপনি যদি কোনো ঘৃণ্য জিনিসের দিকে তাকান এবং বমি আসে, তবে কি আপনার পেটে কোনো বমনকারক ঔষধ ঢুকেছে, না এটি আপনার মনের উপর সেই দৃশ্যের একটি সূক্ষ্ম বা ডাইনামিক প্রভাব? ইচ্ছা শক্তি, আমরা যখন হাত তুলি তখন কোনো যান্ত্রিক ক্রেন সেটি তুলে না, এটি আমাদের ইচ্ছার অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হয়। আমরা যখন হাত উত্তোলন করি, আমাদের ইচ্ছে দ্বারা হাতটাকে উত্তোলন করলাম, যখন আমরা হাতটি নামাই আমাদের ইচ্ছে দ্বারা হাতটাকে নিয়ন্ত্রণ করছে, আমাদের ইচ্ছে দ্বারা এটা নিয়ন্ত্রিত। তারপরে আধ্যাত্মিক এবং প্রাণবাদী মতবাদ, প্রাণবাদী মহাত্মা হ্যানিম্যান। উক্তিটির শুরুতে বলা হয়েছে যে মহাত্মা হ্যানিম্যান দর্শনের দিক থেকে ছিলেন একজন আধ্যাত্মিকবাদী, স্পিরিচুয়ালিস্ট, এবং শরীর তত্ত্বের, ফিজিওলজির দিক থেকে ছিলেন একজন প্রাণবাদী, ভাইটালিস্ট। এর মানে হলো তিনি বিশ্বাস করতেন না যে জীবন কেবল কতকগুলো রাসায়নিক বা যান্ত্রিক বিক্রিয়ার সমষ্টি। তার মতে, মহাত্মা হ্যানিম্যানের মতে, শরীরের প্রতিটি ক্রিয়া একটি অদৃশ্য প্রাণশক্তির মাধ্যমে পরিচালিত হয়। দেকার্তে এবং স্টাইল এর দ্বৈতবাদ বনাম মহাত্মা হ্যানিম্যান। দার্শনিক দেকার্তে এবং স্টাইল বিশ্বাস করতেন দ্বৈতবাদে, অর্থাৎ ডুয়েলিজমে, অর্থাৎ তাদের মতে মানুষ দুটি জিনিসের সমন্বয়, একটা হচ্ছে শরীর, ম্যাটার, এবং আত্মা বা সোল। কিন্তু মহাত্মা হ্যানিম্যান এক ধাপ এগিয়ে গিয়ে মানুষকে ত্রয়ীবাদে, ট্রায়াড এ ভাগ করেছেন। মানুষের তিনটি মৌলিক সত্তা, 3 সাবস্টেন্সিয়াল প্রিন্সিপালস। মহাত্মা হ্যানিম্যান মানুষকে কেবল শরীর ও আত্মার মিলন মনে করতেন না, তিনি মানুষের অস্তিত্বের মধ্যে 3টি স্তর চিহ্নিত করেছেন। শুধুমাত্র শরীর এবং আত্মা এই দুইটার মধ্যে নয়, তিনি আরেকটি অ্যাড করেছেন কি, ম্যাটার হচ্ছে জড়বস্তু অথবা শরীর, এটি আমাদের দৃশ্যমান হাড় মাংসের দেহ যা জীবনী শক্তি ছাড়া কোনো কাজ করতে পারে না। দি সোল প্রপার, আসল আত্মা, এটি মানুষের উচ্চতর আধ্যাত্মিক সত্তা বা বিচার বুদ্ধি সম্পন্ন মন, রিজন গিফটেড মাইন্ড। মহাত্মা হ্যানিম্যান তার সূত্রে ব্যবহার করেছেন রিজন গিফটেড মাইন্ড, যা শরীরের উচ্চতর লক্ষ্যে অর্জন করতে চায়। ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল, মধ্যবর্তী শক্তি, ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি যা আমরা বলি, এটিই মহাত্মা হ্যানিম্যানের দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি শরীর এবং আত্মার মাঝখানে একটি যোগসূত্র হিসেবে কাজ করে। এই অশরীরী বা ইমম্যাটেরিয়াল শক্তিটি জড়দেহকে প্রাণবন্ত রাখে এবং নিয়ন্ত্রণ করে। 4 নাম্বার, রোগের উৎস এবং কার্যাবলী। উক্তিটি শেষে বলা হয়েছে যে মহাত্মা হ্যানিম্যান এই মধ্যবর্তী শক্তি বা ভাইটাল ফোর্সের উপরই সমস্ত রোগ এবং জীবন ক্রিয়াকে ন্যস্ত করেছেন। সুস্থ অবস্থায় এই শক্তিটি শরীরকে ছন্দে রাখে। অসুস্থ অবস্থায় যখন এই শক্তিটি কোনো বাইরের অশুভ ডাইনামিক প্রভাবে আক্রান্ত হয়, তখনই মানুষ শরীরে রোগ লক্ষণ প্রকাশ পায় মানুষের শরীরে। তাহলে দার্শনিক মতবাদ কি, দ্বৈতবাদের ডুয়ালিজমে কি, শরীর ও আত্মা। দার্শনিক মতবাদে ডুয়ালিজমে হলো শরীর আত্মা, হ্যানিম্যানের ত্রয়ীবাদে কি, শরীর, জীবনী শক্তি এবং আত্মা। এই তিনটার সফল সমন্বয়ে আমাদের মানব দেহ গঠিত। এরপরে হচ্ছে আমাদের অর্গাননের আজকের শেষ সূত্র, 12 নম্বর সূত্র। 12 নম্বর সূত্রের মূল কথাটি হচ্ছে লক্ষণ সমষ্টি অপসারিত হলে গোটা ব্যাধি আরোগ্য হয় এবং স্বাস্থ্য পুনরুদ্ধার হয়। তাহলে 12 নম্বর সূত্রে মহাত্মা হ্যানিম্যান আমাদের কি বলছেন, এটি স্বয়ং পীড়িত জীবনী শক্তি যা রোগসমূহ উৎপাদন করে এমনভাবে যাতে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য রোগ সংক্রান্ত বৈশিষ্ট্য আভ্যন্তরীণ সকল পরিবর্তন সহ একযোগে প্রকাশ করে, অর্থাৎ আভ্যন্তরীণ সূক্ষ্ম সত্তার সমগ্র রুগ্ন বিশৃঙ্খলা। এক কথায় তারা গোটা ব্যাধিই প্রকাশ করে। আবার চিকিৎসা কর্তৃক সকল রুগ্ন বৈশিষ্ট্যের অপসারণ এবং সুস্থ জৈবনিক ক্রিয়াকলাপ থেকে বিচ্যুত
সকল রুগ্ন পরিবর্তনসমূহের অপসারণ নিশ্চয়ই বিশেষ অবস্থার সূচনা করে এবং অবশ্যম্ভাবী রূপে জীবনী শক্তির শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা ইঙ্গিত করে এবং সুতরাং তা গোটা দেহের সুস্থতারই পুনরুদ্ধার। তাহলে 1 নম্বরে কি, রোগের একমাত্র উৎস, দি সোল প্রডিউসার। মতে হ্যানিম্যান স্পষ্টভাবে বলছেন যে একমাত্র অসুস্থ জীবনী শক্তিই মরবিডলি অ্যাফেক্টেড ভাইটাল এনার্জি রোগ সৃষ্টি করে, অর্থাৎ একমাত্র অসুস্থ জীবনী শক্তিই রোগ সৃষ্টি করে। আমাদের ইন্দ্রিয় দিয়ে আমরা যেসব অস্বাভাবিক লক্ষণ বা পরিবর্তন দেখি সেগুলো আসলে আভ্যন্তরীণ অদৃশ্য জীবনী শক্তিরই বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ, অর্থাৎ লক্ষণগুলোই পূর্ণাঙ্গ রোগের কথা প্রকাশ করে। দে রিভিল দি হোল ডিজিজ। 2 নম্বর কি, আরোগ্যের অকাট্য যুক্তি, দি লজিক অফ রিকভারি। চিকিৎসার মাধ্যমে যখন সব অস্বাভাবিক লক্ষণ এবং পরিবর্তনগুলো চিরতরে দূর হয়ে যায় তখন এটি 2টি জিনিস নিশ্চিত করে। ইন্টিগ্রিটি অফ ভাইটাল ফোর্স, এটি প্রমাণ করে যে আভ্যন্তরীণ জীবনী শক্তি পুনরায় তার স্বাভাবিক অবস্থায় বা অখণ্ডতায় ফিরে এসেছে। রিকভার্ড হেলথ, জীবনী শক্তি সুস্থ হওয়া মানেই হলো পুরো শরীরের বা হোল অর্গানিজমের স্বাস্থ্য পুনরুদ্ধার হওয়া। তাহলে সূত্রের সারসংক্ষেপটা কি, অসুস্থতা কি হয়, বিশৃঙ্খল জীবনী শক্তি ইকুয়াল টু বাহ্যিক লক্ষণ সমূহ, ফলাফল কি, দেহের মধ্যে রোগ লক্ষণ দেখা দেয়। আর আরোগ্যটা কি হয়, চিকিৎসার মাধ্যমে লক্ষণগুলো অপসারণ ইকুয়াল টু সুস্থ জীবনী শক্তি। ফলাফলটা কি হয়, পূর্ণ স্বাস্থ্য ফিরে আসে, অর্থাৎ অসুস্থ হওয়ার আগে যে স্বাস্থ্যটা ছিল সেই স্বাস্থ্যটা রোগীর দেহে ফিরে আসে, যে তার মানে রোগী সুস্থ। আমরা যখন সঠিক ওষুধ দিয়ে রোগীর সব লক্ষণ দূর করি তখন রোগী কেবল উপশম পায় না, বরং তার ভেতরকার জীবনী শক্তি আসলে মেরামত হয়ে যায়। লক্ষণগুলো হলো ফল আর জীবনী শক্তির বিশৃঙ্খলা হলো মূল। ফল ঝরে যাওয়ার মানে হলো মূলের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এটি হোমিওপ্যাথি চিকিৎসাকে অন্যান্য প্যালিয়েটিভ অর্থাৎ উপশমকারী চিকিৎসা থেকে আলাদা করে। এই ছিল আমাদের আজকের 12 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা। আজকে আমরা 8, 9, 10, 11, 12 5টি সূত্র আমরা আলোচনা করলাম। যদি এই সূত্রের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শুরুতে যে বলেছিলাম হাম বা মিজেলের আক্রমণ এবং এর চিকিৎসা নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে আমরা আলোচনায় চলে যাব। যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। বিশ্বস্ততার হাত ধরে চলি আমরা প্রতিটি ক্ষণ, পিওর হোমিওপ্যাথি জয় করে সবার মন। কোম্পানি ভাই, হামের বিষয়ে বলেন। আপনি হামের রোগী কয়টা পাইলেন, এন্ড দেন কি অবস্থা, কি সিনারি চলতেছে, এটা একটু বলেন। আচ্ছা, হাম বা মিসেল এটা একটা সংক্রামক ব্যাধি, মহামারী আকারে দেখা গিয়েছে। তো এটাতে দিক নির্দেশনা হলো যে এলাকায় বা যে পরিবারে হামের উদ্ভিদ উঠেছে সেইখানে যাওয়া যাবে না, আবার যে বাসায় হামের রোগী আছে সেই বাসা থেকে তারা বের না হওয়াটা উত্তম। এটা আমাদের ইসলাম ধর্ম মতে নির্দেশ। তো হোমিওপ্যাথি মতে আমরা যখন হামের রোগী দেখব, হামের উদ্ভিদগুলো সাধারণত ওঠে কেমন, এটার উদ্ভিদ দেখতে লালচে হয়ে যাবে কিন্তু চুলকানি থাকবে না। শুরুতে সাধারণত চুলকানি থাকে না, যেটা সাধারণত ছোরার আক্রমণে হয়ে থাকে। ছোরা বা চর্মরোগের আক্রমণে, স্কিন ডিজিজে সাধারণত হয়ে থাকে চুলকানি, ইরাপশন উঠে। হামের উদ্ভিদটা ঘামাচির গোটার চাইতেও ছোট থাকবে এবং ভেতরে কোনো পানি, ফুসকুড়ি বা কষ, রক্ত কোনো কিছুই ভেতরে থাকবে না। তাহলে উদ্ভিদগুলো হবে লালচে এবং সেটাতে প্রদাহ থাকবে। লালচে মানেই সেখানে প্রদাহ, ব্যথা, কষ্ট যুক্ত থাকবে। আর হোমিওপ্যাথিক ওষুধ সবসময় আমাদের লক্ষণ ভিত্তিক চিন্তা করতে হবে। এই হামের উদ্ভিদটা দেখা যায় এটা হলো অ্যাকিউট ডিজিজ, তরুণ রোগ। এই অবস্থায় সাধারণত বেলেডোনা, একোনাইট, রাস্টক্স, ব্রায়োনিয়া, পালসেটিলা, তারপর মরবিলিনামও এই হামের জন্য বেশ চমৎকার একটা ওষুধ। যখন লক্ষণ ভিত্তিক আপনি বেলেডোনা দিলেন বা রাস্টক্স দিলেন বা ব্রায়োনিয়া বা যে মেডিসিনটা দেওয়া হলো সেই মেডিসিনটা যদি কাজ না করে সেই ক্ষেত্রে হচ্ছে মরবিলিনাম। আর তাছাড়া এই সব ওষুধেই সাধারণত হামগুলো চলে যায়। হামে দেখা যায় যে প্রদাহটা থাকে, লালচে থাকে, জ্বর থাকে। জ্বরের মধ্যে দেখা যায় যে শিশুরা অনেক সময় আবুল তাবুল কথা বলে, চমকে ওঠে, ছিটতে ওঠে, ঘাম হয়, ঘাম হলে জ্বরটা কমে। আবার যদি দেখা যায় যে হামের মধ্যে শিশু অথবা বড়রা এমন উত্তেজক খাবার সেবন করেছে তাতে পেটে গ্যাস হয়েছে, যদি সাপোজ আঙ্গুর খাওয়ানো হলো,
আঙ্গুর খেলে পেটে গ্যাস হতে পারে, পেটে গ্যাস হয়ে তা টাইফয়েডের দিকে চলে যেতে পারে। যদি টাইফয়েডের দিকে চলে যায় তাহলে কিন্তু আর বেলেডোনা কাজ করবে না, তখন জ্বরটা ক্রমাগত বাড়তে থাকবে। টাইফয়েড প্রকৃতির জ্বরগুলো কেমন হয়? এই জ্বরগুলো সাধারণত একদম ছেড়ে যাবে না কখনোই, ঘুষঘুষে জ্বর থাকবেই, অর্থাৎ 102, 3, 4 এর মধ্যে আপ ডাউন করবে। বেলেডোনার জ্বর সাধারণত দেখা যায় যে এই জ্বর আছে, হঠাৎ জ্বর আসতে আবার ঘেমে জ্বরটা ছেড়ে গিয়েছে, কিন্তু টাইফয়েডের জ্বর ওইরকম কখনোই ছাড়বে না, অর্থাৎ 101-এর নিচে নামবেই না, এবং পেটে গ্যাস থাকবে। জিহ্বার মধ্যে দেখা যাবে যে ময়লা আছে, ময়লাবৃত আছে, সাদা প্রলেপ পড়ে আছে, এবং মুখে গন্ধ হবে। তাহলে আর বেলেডোনার ক্ষেত্র নেই, সেই ক্ষেত্রে আপনাকে ব্যাপটিসিয়া দিতে হবে। ব্যাপটিসিয়া সেখানে 2x-টাই আনাফ, 2x শক্তিটা। এই 2x শক্তি যদি আপনি 8 ডোজ করে দেন, অর্থাৎ 2 দিন, একদিনে 4 ডোজ, পরের দিন 4 ডোজ, প্রথম ডোজ খাওয়ার পর থেকে ইনশাল্লাহ কমতে শুরু করবে, আর 103-4-এর দিকে যাবে না, আস্তে আস্তে কমতে থাকবে। হয়তো 3-এ ছিল, 2-এ আসবে, আবার 2-3 ডোজ খাওয়ানোর পরে দেখা যায় 1-এ আসছে, তারপর 100-তে আসবে, তারপর 99 এসে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এটা তো পয়জনাস মেডিসিন, 2x-এর নিচে ব্যবহার করা যাবে না। 2x 2 ফোঁটা দিয়ে 4 আউন্স শিশিতে, 4 আউন্স ডিস্টিল ওয়াটারে 2 ফোঁটা মেডিসিন দিয়ে তারপরে ঝাঁকি দিয়ে রোগীকে দিতে হবে। যদি শিশু রোগী হয় তাহলে আপনাদের সাথে তো আলোচনা করা হয়েছে শিশু রোগীদের কিভাবে দিতে হবে বা বড়দের কিভাবে ডোজ দিতে হবে, ডোজ সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। তো ব্যাপটিসিয়া দিতে হবে। আর এই মিজেল নিয়ে সাধারণত শিশুরাই বেশি আক্রান্ত হয়। শিশুরা যখন আসবে, শিশুর মা অথবা নানি অথবা দাদি তাদেরকে নিয়ে আসবে, তাহলে মা, নানি, দাদি তাদেরকে জিজ্ঞাসা করতে হবে শিশু জ্বরের সময় কেমন করে, তার উদ্ভিদগুলো কেমন দেখতে হবে, সমস্ত শরীরে না মুখমণ্ডলে ঘাম হয় কিনা, ঘামলে জ্বরটা কমে কিনা, এগুলা সমস্ত কিছু দেখে আমাদেরকে ওষুধ নির্বাচন করতে হবে। সঠিক ওষুধ পড়ার পর থেকেই আর এক বিন্দু অগ্রসর হবে না, জ্বর আর বাড়বে না, যদি অনিয়ম না করা হয়ে থাকে। অর্থাৎ যদি জ্বর থাকে তাহলে গোসল করানো যাবে না। যদি দুগ্ধপৃষ্ঠ শিশু হয় তাহলে মাকে ওষুধ সেবন করতে দিতে হবে। আর যদি মা অন্য কোনো ওষুধ সেবন করে তাহলে আমরা শিশুকেই ওষুধ দিব, শিশুই ওষুধ সেবন করবে। লক্ষণভিত্তিক যে মেডিসিনটা আসলো সেই মেডিসিনটাই সেবন করতে দিতে হবে। তাহলে সেই মেডিসিনটা ওষুধ সেবন করা শুরু করার পরেই আস্তে আস্তে কমতে শুরু করবে। অর্থাৎ সদৃশ যে সিমিলেমাম ওষুধটা আমরা দিব, সেই ওষুধ খাওয়ার পর থেকে জ্বর কমতে শুরু করবে। ইনশাল্লাহ 2 থেকে 5 দিন বা 7 দিনের মধ্যে রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, যদি আপনার ওষুধ নির্বাচন ঠিক হয়ে থাকে। আবার প্রিভেন্টিভের ক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রে সাধারণত পালসিটিলা আসে। যে সিমটমগুলো অনেক সময় পালসিটিলা প্রিভেন্টিভ হিসেবে ব্যবহার করা হয়, বেশিরভাগই পালসিটিলা প্রিভেন্টিভ প্রতিষেধক হিসেবে আসে। অর্থাৎ একটা পরিবারে কেউ আক্রান্ত হয়নি, তাহলে তাদেরকে যদি পালসিটিলা 3/0 বা 2/0 1 ডোজ করে সেবন করানো হয়, 1 ডোজ করে পালসিটিলা সেবন করালে তাদের মধ্যে আর হামের ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু পরিবারে যদি একজন আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর পালসিটিলা দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে পালসিটিলা দেওয়া যাবে না। তাদেরকে লক্ষণভিত্তিক যে ওষুধটা আসে, যে একটা ওষুধ আসবে সেই একটা ওষুধই দিতে হবে। এবং ডিস্টিল ওয়াটারে একটা অনুবটিকা, যারা 50 শতমিক ব্যবহার করে তাহলে M2, অথবা যারা শততমিক ব্যবহার করেন তাহলে তারা 30 শক্তি। অ্যাকিউট অবস্থায় 30 শক্তিটাই এনাফ। অনেকে বলে থাকেন যে 10M বা 50M 1 ডোজ, 2 ডোজ, 3 ডোজ, না, এই শক্তিগুলো না দেওয়াটাই উত্তম। অর্থাৎ এই শক্তিটা দিলে জীবনী শক্তিতে যে ঝংকার তৈরি হবে, অ্যাকিউট অবস্থাগুলো কিন্তু ফ্যাটাল পর্যায়ে যেতে পারে, রোগী ডেথ অবস্থায় চলে যেতে পারে। এই জন্য এই অবস্থাটায় আমাদের নিশ্চয়তা সহকারে ওষুধ প্রয়োগ করতে হবে, যাতে আবার ওষুধ নির্বাচন ভুল না হয়। ওষুধ নির্বাচন ভুল হলে এই ত্রুটিটা চিকিৎসকের উপর দায়টা বর্তাবে। যদি বুঝতে না পারেন কেউ যে হ্যাঁ আমি ডায়াগনোসিস ঠিক মতো করতে পারছি না, তাহলে আপনার সিনিয়রের কাছে রেফার করে দেবেন। কিন্তু ভুল ওষুধ, অ্যাকিউট ডিজিজে কখনোই ভুল ওষুধ দেওয়া চলবে না। ক্রনিক ডিজিজে এরকম ফ্যাটাল পর্যায়ে যাবে না, যতটা ফ্যাটাল পর্যায়ে যাবে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে। অ্যাকিউট ডিজিজে ভুল হলে রোগী মৃত্যুর দিকে চলে যেতে পারে। এই জন্য সাবধানে ওষুধ প্রয়োগ করবেন। হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে ব্লেডের মতো, আসতেও কাটবে, যাইতেও কাটবে যদি ভুল ওষুধ নির্বাচন হয়। আমরা যারা প্রতিষেধকের কথা বললাম, মহাত্মা হ্যানিম্যানও প্রতিষেধকের কথা বলেছেন যে মহামারীর শুরুতে বা মহামারীর এসেছে, মহামারীর মাঝখানে যদি প্রতিষেধক ওষুধ ব্যবহার করা হয় তাহলে যারা আক্রান্ত হয়নি তারা কেউ আক্রান্ত হবে না। স্কারলেট জ্বরে মহাত্মা হ্যানিম্যান বেলেডোনা প্রতিষেধক হিসেবে ব্যবহার করেছেন। দেখা গিয়েছে যারা গতবার কেউ আক্রান্ত হয়নি তাদেরকে প্রতিষেধক দেওয়া হয়েছে, তারা কেউ আর ওই স্কারলেট জ্বরে আক্রান্ত হয়নি। এরকম দেখা যায় যে পক্সের সময় সাধারণত রাস্ট্রক্স প্রিভেন্টিভ হিসেবে দেওয়া যায়। প্রিভেন্টিভ রাস্ট্রক্স 1 ডোজ 2 ডোজ দিলে তারা আর
ওই পক্সে আক্রান্ত হয় না। তারপর হামের ক্ষেত্রে সাধারণত পালসিটিলা আসে, প্রায় ক্ষেত্রেই পালসিটিলা আসে, কিন্তু আপনাদের ওইখানে বা অন্য জায়গায় যদি সংক্রামক ব্যাধির যে চিত্র, সেই চিত্রটা দেখে ডায়াগনোসিস করে তারপরে হচ্ছে প্রতিষেধক ওষুধটা নির্বাচন করতে হয়। তো এই আলোচনার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে বর্তমান সময়ের জ্বর, হাম, উদ্ভিদ এই সংক্রান্ত? আর জ্বরটা তো অনেক দেখা যায় যে জ্বরের সাথে সাথেই তো হামটা ওঠে না, একটু দেখা যায় কি যে জ্বরটা আসছে একদিন কি 1.5 দিন পরে হামটা ওঠে সাধারণত। তাহলে জ্বরটা আসার সাথে সাথে তো আর কোনো মেডিসিন দেওয়া যাবে না, ওয়েট করতে হবে। যদি জ্বর আসে, সিমটম পেলে অবশ্যই ওষুধ দিতে হবে। সিমটম দিচ্ছে কে? জীবনী শক্তি। কেন দিচ্ছে? একটা ওষুধের প্রত্যাশায়। জীবনী শক্তি সে আরোগ্যযোগ্য ব্যাধিকে লক্ষণের মাধ্যমে প্রকাশ করবেই, এবং একজন সূক্ষ্ম চিকিৎসক, দূরদৃষ্টি সম্পন্ন চিকিৎসক তা বুঝতে পারবেন। যখন আমরা বুঝতে পারবো যে রোগীর জীবনী শক্তি বেলেডোনা চাচ্ছে, তাহলে তাকে বেলেডোনা দিতে হবে। রোগীর জীবনী শক্তি পালসিটিলা চাচ্ছে, তাহলে তাকে অবশ্যই পালসিটিলা দিতে হবে। তাহলে সেখানে আর কোনো অপেক্ষা করার সুযোগ নেই। কিন্তু যদি আমরা লক্ষণ স্পষ্টভাবে না পাই, বুঝতে পারি না, সেটা ভিন্ন কথা, কিন্তু জীবনী শক্তির লক্ষণ দিচ্ছে না, তাহলে সেখানে আমাদের অপেক্ষা করতে হবে। যখন লক্ষণ, একটা ওষুধের লক্ষণ স্পষ্টভাবে আমরা পাবো, তাহলে সেই ওষুধটাই তৎক্ষণাৎ রোগীতে প্রয়োগ করতে হবে। না স্যার, আমি জিজ্ঞাসা করছি যে এখন যে সিজন দেখা যায় হাম প্রায় বাচ্চারই আসতেছে জ্বর লক্ষণ, তুমি জ্বর দিয়ে, তা আমরা কি জ্বর আসার সাথে সাথে কি কোনো মেডিসিন প্রয়োগ করব, নাকি একটু ওয়েট করব যে না 2-1 দিন ওয়েট করে যে হাম আসে কিনা, না শুধু জ্বর? হ্যাঁ, এইখানে দেখতে হবে যে জ্বরটা কোনো ওষুধের স্পষ্ট লক্ষণ কিনা। যদি স্পষ্ট লক্ষণ হয়, তাহলে হামের উদ্ভেদ না থাকা সত্ত্বেও আপনি ওষুধ দিবেন, কারণ জ্বরটা তো একটা সিমটম। জ্বরের মধ্যে দেখা যায় যে সে ঠান্ডা পানি চাচ্ছে, পানি পিপাসা প্রচুর, গলা শুকিয়ে যাচ্ছে, অস্থিরতা আছে, পায়ে ব্যথা আছে, মাথা ব্যথা আছে, নড়াচড়া করলে বাড়ে, পায়ের ব্যথা টিপলে উপশম হয়। জ্বরের মধ্যে সে আবল তাবল কথা বলতেছে, ঘাম হচ্ছে, হঠাৎ করে জ্বর আসতেছে, হঠাৎ করে নাই। জ্বরের মধ্যে সে কুকাইতেছে, কুকাইলে তার ভালো লাগতেছে। এই ধরনের একটা ওষুধের স্পষ্ট লক্ষণ যদি পাওয়া যায়, তাহলে সেই ওষুধটা দিতে হবে। যদি হাম উঠার মতো পরিস্থিতি চামড়ার উপরে থাকে, চর্মের উপরে থাকে, তাহলে উঠতে পারে। যদি উঠে তাহলে ভালো, উঠে যাবে, ওইটা উঠে আরোগ্যের দিকে চলে যাবে। আর ওষুধ দেওয়ার পরে ওষুধ যে কাজ হচ্ছে, এটা বোঝারও তো মানদণ্ড আছে, যে আমি যে ওষুধটা প্রয়োগ করলাম, ওষুধ প্রয়োগের আধা ঘন্টার মধ্যেই রোগী স্বস্তি বোধ করতে শুরু করবে, মানসিকভাবে প্রফুল্লতা অনুভব করতে শুরু করবে, তার উদ্ভেদ উঠেছে, কিন্তু তার মধ্যে কষ্ট, প্রদাহ, যন্ত্রণা কমে গিয়েছে, তাহলে বোঝা যাবে ওষুধ কাজ করছে। আর এই ওষুধ কাজ করছে, এই অবস্থায় কখনোই আর ওষুধ চেঞ্জ করার প্রয়োজন নেই। ওই ওষুধ যতক্ষণ সে পারে কাজ করবে। অনেক সময় এমনও দেখা গিয়েছে যে বেলেডোনা লক্ষণ ভিত্তিক দেওয়া হয়েছে, কিন্তু গলায় টনসিল আছে, জিহ্বাটা দন্তস্রাবযুক্ত, প্রশস্ত, মুখ দিয়ে লালা পড়তেছে, তাহলে তাকে সকালে যদি 1 ডোজ করে মার্কসল দেওয়া হয় এবং বেলেডোনাও কন্টিনিউ করা হয়, তাহলে মার্কসল বেলেডোনার ক্রিয়াকে আরো বাড়িয়ে দেয়, আরোগ্যটা আরো ত্বরান্বিত হয়। এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায়, পাওয়া যায়। হ্যাঁ, আমার আরেকটা কথা জানার ছিল, জ্বর আসার কত ঘন্টা পরে আমরা মেডিসিন প্রয়োগ করতে পারি, একটা শিশু হোক বা একটা বয়স্ক রোগী? জ্বর যখন আসলো, জ্বর নিয়ে সাথে সাথে রোগীরা আসে না, একটু অপেক্ষা করে যখন আপনার নিকট আসলো, আসার পরে আপনি দেখলেন যে জ্বর আসতে, তার জ্বরের স্পষ্ট একটা ওষুধের সিমটম আছে, তাহলে তখনই ওষুধ প্রয়োগ করা যেতে পারে। আপনি চেম্বারে রোগীকে 1 ডোজ সেবন করিয়ে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের মধ্যে? জি জি রাব্বানি ভাই, এগুলো নিয়ে একটু কথা আছে, জি আপনার সাথে একটু আসলে ডিসকাশনটা করব। সেটা হচ্ছে হ্যানিম্যান, দেখলাম যে এই ধরনের বিষয়গুলো নিয়ে তার অপিনিয়নটা হচ্ছে এরকম ছিল যে এই ধরনের রোগের ক্ষেত্রে এটা গতিটাকে রোধ করা যাবে না এবং সাপ্রেসড করা যাবে না। তাহলে যদি গতিটাকে রোধ করতে যাওয়া হয়, তাহলে রোগটা আরো ডেঞ্জারাস সিচুয়েশনে চলে যাবে, যেটা অ্যালোপ্যাথিতে হচ্ছে। কারণ রোগীদের যখন জ্বর হচ্ছে এবং 3-4 দিন পরেই যেহেতু এইটার অ্যালার্জি বা এই যে ফুসকুড়ি গুলো আসে, এবং রোগীরা যখন ভয় পায় যায়, হসপিটালাইজ হয়, এবং হসপিটালাইজ হইলেই তো যেটা হয়, অ্যান্টিবায়োটিক এগুলো পরে, আলটিমেটলি তখন রোগী দেখা গেছে বিভিন্ন অর্গান, শ্বাসকষ্ট, মাসকষ্ট, আইসিইউ আলটিমেটলি লাস্টের ডে এই ধরনের সিচুয়েশন গুলাই হচ্ছে। তাহলে এই জায়গাতে যে এই যে হ্যানিম্যান যেটা বলছে যে আসলে এটার গতিকে রোধ করা যাবে না, সিমটমের উপর যে সিমটমটা থাকবে সেই সিমটম বেস
চিকিৎসাটা দিতে হবে, তাহলে রোগী এই জায়গা থেকে ইমপ্রুভমেন্ট হবে, যেটা আপনিও বললেন। এটা একটু অ্যানালাইসিস আলোচনা করবেন। আর পালসিটিলাটা এই হামের জন্য কেন আসলে প্রিভেন্টিভ, এটা আসলে মানে যদি আপনি বলতেন যে পালসিটিলাটা কেন প্রিভেন্টিভ। আমরা এরকম যদি হয় যে খুব রুড আচরণের একজন মানুষ যার সাথে পালসিটিলা যায় না, কিন্তু বাট এটা প্রিভেন্টিভ হওয়ার পেছনে তো অবশ্যই একটা ব্যাখ্যা আছে, তো সেই জিনিসটা যদি একটু কাইন্ডলি বলেন। আচ্ছা, সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ। আসলে কোনো গতিকে আমরা যখন প্রাকৃতিক গতিকে বাধা দিতে যাই তখন সেটা বাধা থাকবে না, ভেঙে চুরে সে তার আপন গতিতে চলবেই। আর রোগকেও আমরা কখনোই বাধা দিয়ে থামাইতে পারবো না, আর যখন থামাইতে যাব তখন আরও হিতে বিপরীত হবে। যেমনটি হয়েছিল মহাত্মা হ্যানিম্যানের ক্রনিক ডিজিজের 97টা রোগীর রোগীলিপি থেকে দেখা যায় বেশিরভাগ রোগী মারা গিয়েছে। অর্থাৎ তাদের স্কিন ডিজিজগুলা যে যখনই সাপ্রেশন করা হয়েছে, চাপা দেওয়া হয়েছে, মলম দিয়ে অয়েন্টমেন্ট দিয়ে চাপা দেওয়া হয়েছে, রোগী মারা গিয়েছে অথবা হাঁপানি শ্বাসকষ্টের দিকে জটিল রোগের দিকে চলে গিয়েছে। আর এই অ্যাকিউট ডিজিজগুলো যখন সাপ্রেশন করা হয় তখন আরও দ্রুত সেই ফ্যাটাল পর্যায়ে চলে যাবে। এই যে উদ্ভিদগুলো উঠতেছে, এই উদ্ভিদগুলোকে যখন চাপা দেওয়া হবে, বাহ্যিক উপায়ে কোনো ওষুধ লাগিয়ে চাপা দেওয়া হবে, তখন রোগী আরও ফ্যাটাল পর্যায়ে চলে যাবে, এটা নিশ্চিত। ইভেন জ্বরের রোগী যদি শরীরে তেল দেওয়া হয় বা কোনো মলম বা মালিশ দেওয়া হয় জ্বরের রোগীকে, জ্বরের উদ্ভেদের সময় সাধারণত অনেক সময় হাম ওঠার সম্ভাবনা থাকে বা কোনো র্যাশ ওঠার সম্ভাবনা থাকে, বা জ্বরের পরে অনেক সময় এক ধরনের উদ্ভেদ ওঠে যেটাকে বলা হয় সোডামিনা। এই অবস্থাটায় যখন শরীরে তেল ব্যবহার করা হবে তখন রোগী ফ্যাটাল পর্যায়ে চলে যেতে পারে। এটা কখনোই করতে দেবেন না। আর জ্বরের অবস্থায় যতই দুর্বলতা আসুক কখনোই স্যালাইন দেওয়া যাবে না, ওর স্যালাইন তখন খাওয়া যাবে না। ওর স্যালাইন খেলে জ্বরটা আরও তীব্র মাত্রায় বেড়ে যাবে। তাকে ডাবের পানি বা স্যুপ বা তরল জাতীয় খাবার দেওয়া যাবে, কিন্তু ডাবের পানি দেওয়া যাবে যদি বুকে কোনো প্রবলেম না থাকে। তাহলে বুকে যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে আবার ডাবের পানি দেওয়া যাবে না। এই সকল দিক নির্দেশনাগুলো আমাদের মেনে চলতে হবে। যেটা সাধারণত এখন বর্তমানে হচ্ছে, সাপ্রেশন হচ্ছে, এই সাপ্রেশনের ফলে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে, যেটা আমরা প্রতিনিয়ত খবরে দেখতেছি। আর যদি সেটা হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া হয় তাহলে এটা দ্রুত আরোগ্য লাভ করে। আর বর্তমান সময়ে সাধারণত পালসিটিলা দেওয়ার হচ্ছে আমার উস্তাদের নির্দেশ। তিনি এই হামের উদ্ভিদের ক্ষেত্রে পালসিটিলা ব্যবহারে দেখেছেন, তার 80 বছর বয়স, প্রায় 50 বছরের অভিজ্ঞতায় তিনি দেখেছেন যে 1 ডোজ করে যাদেরকে পালসিটিলা দেওয়া হয়েছে এই হামের প্রাদুর্ভাবের সময়, তাদের পরিবারের কেউ আর এই হামে আক্রান্ত হয়নি। পক্সের ক্ষেত্রে যাদেরকে 1 ডোজ করে রাস্টক্স 30 শক্তি দেওয়া হয়েছে, 1 ডোজ বা 2 ডোজ দেওয়া হয়েছে, তারা ওই পক্সে আক্রান্ত হয়নি। এরকম অনেক ওষুধ রয়েছে যেটা অভিজ্ঞতার ফসল। আপনারা যখন বাস্তব অভিজ্ঞতায় যাবেন, রেজাল্ট পাবেন, তখন এটার প্রতি আস্থা তৈরি হবে। আবার আরও বেশি আস্থার জন্য আপনি পালসিটিলা মেডিসিনটা হেরিংয়ের কনডেন্স ম্যাটেরিয়া থেকে একটু পড়ে দেখবেন, তাহলে আরও নিশ্চিত হতে পারবেন। স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি রাজেশ ভাই, রাজেশ ভাই যখন জি ভাই, থ্যাংক ইউ। জ্বর আসে, জি বলুন। যখন তার জ্বর আসে দেখা যায় যে 102 কি 103 যখন মাত্রা হয়, তখন অটোমেটিকলি যতবারই তার জ্বর আসছে ততবারই তার বাথরুম হয়েছে, মানে একদম পানির মতো। সে দেখা যায় যে কাপড় নষ্ট করে ফেলায়, এরকমের যে ওয়াশরুমে যাইতে পারে না। তো ওই ক্ষেত্রে কি আমি স্যালাইন দিতে পারি না? দেখা যায় তার তাপমাত্রা বাড়ার সাথে সাথেই এই সময়ে দেওয়াটা, যতবার জ্বর আসছে ততবারই এই অবস্থা। জি এই অবস্থাটার জন্য তো হোমিওপ্যাথিক ওষুধ আছে। যদি দেখা যায় দাস্ত এবং বমি একসাথে হচ্ছে, জ্বরের মধ্যে, দুর্বলতার মধ্যে দাস্ত বমি একসাথে হচ্ছে, তাহলে কি মেডিসিন জানা আছে কারো? যদি জ্বরের মধ্যে দেখা যায় অস্থিরতা আছে, একটু পর পর পানি খাচ্ছে, দুর্বলতা, জি আর্সেনিক অ্যালবাম এটা দিবেন, দেখবেন দুর্বলতা ইনশাল্লাহ কাটতে শুরু করবে। তখন থেকে দুর্বলতা আস্তে আস্তে কমতে শুরু করবে। দুর্বলতা তো জীবনী শক্তি হয় দুর্বল। জীবনী শক্তি দুর্বল হলেই রোগী ঠিক মতো হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চোখ ভালো করে তাকাতে পারে না, দুর্বলতা চলে আসে তার অসুস্থতার কারণে। জীবনী শক্তি দুর্বল হয়েছে, তো ওষুধ দিয়ে জীবনী শক্তিকে আমরা সবল করব। আলাদা মুখের রুচির জন্য ভিটামিন প্রয়োগ করে অন্যপ্যাথিতে, কিন্তু আমাদের হোমিওপ্যাথিক প্রত্যেকটা ওষুধই ভিটামিন। যখন সদৃশভাবে নির্বাচন করা হয় এবং তার ভিতরে প্রয়োগ করা হয়। যদি ব্লেডোনার থাকে,
যে মাথা ব্যথা, হুম, হুম। লাল একদম, শরীর ব্যথা হঠাৎ করে হ্যাঁ। আসছে, তারপরে যদি বমি দাস্ত থাকে, সেক্ষেত্রে কি আর্সেনিক যাবে? আর্সেনিকের যদি পিকুলিয়ার লক্ষণ আর্সেনিকের হয় তাহলে অবশ্যই আর্সেনিক দিতে হবে। কিন্তু যদি বেলেডোনার হয়, জ্বরটা যদি বেলেডোনার জ্বর হয়, তাহলে তাকে বেলেডোনা দিতে হবে, অন্য ওষুধ দেওয়া যাবে না। আপনাকে দেখতে হবে আগে, ডায়াগনোসিস করে দেখতে হবে। রোগী পর্যবেক্ষণ এই জন্যই তো কঠিন কাজ। আর রোগী পর্যবেক্ষণ করে অ্যাকিউট ডিজিজ পর্যবেক্ষণ করাটা অনেক বেশি সহজ, কারণ লক্ষণগুলো থাকে একদম স্পষ্ট চোখের সামনে, আর নিজের পরিবারের লোকজন আরও চোখের সামনে স্পষ্ট লক্ষণ পাওয়া যাচ্ছে। এই সময় একটা ওষুধের স্পষ্ট লক্ষণ পাওয়া গেলে ওই ওষুধটাই দিতে হবে। এবং অ্যাকিউট ডিজিজ সাধারণত ওই একটা ওষুধেই সুস্থতার দিকে চলে যায়, আর দ্বিতীয় ওষুধ প্রয়োজন হয় না সাধারণত। ধন্যবাদ স্যার। আচ্ছা শুক্রিয়া। রাজেশ ভাই কি আরো কিছু বলবেন? হ্যাঁ, এই ওষুধটা ঘন ঘন মানে এই ধরনের অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে, এই ধরনের রোগের ক্ষেত্রে ঘন ঘন ওষুধটাকে প্রয়োগ করতে হবে না? জি জি, অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে ডোজটা ঘন ঘন দিতে হবে। কেন ঘন ঘন দিতে হবে? অ্যাকিউট অবস্থায় অর্থাৎ তরুণ অবস্থায় জীবনী শক্তি খুবই পর্যুদস্ত অবস্থায় থাকে, রোগ শক্তির কবলে খুব বেশি পড়ে থাকে, যে কারণে তাকে দ্রুত পজিটিভ ফোর্স দিতে হবে, ওষুধ শক্তি দিতে হবে, একটু ঘন ঘন দিতে হবে। কিছুক্ষণ পরেই ওষুধ দিলেন, 1-2 ঘন্টা পরেই ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে যেতে পারে। রোগ শক্তির তীব্র যন্ত্রণায় ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আবার 2 ঘন্টা পরে আরেক ডোজ শক্তি পরিবর্তন রীতিতে ভালো করে ঝাঁকি দিয়ে শক্তি পরিবর্তন রীতিতে আরেক ডোজ দিতে হবে। এইভাবে ওষুধ ঘন ঘন চলবে। যখন রোগটা কমে গিয়েছে, তার সিমটম, কষ্ট, যন্ত্রণা কমে গিয়েছে, তারপরে ডোজটা কমিয়ে দেওয়া যেতে পারে। জি ভাই, আমি তো অনেক সেদিন গতকালকে সম্ভবত একটা রিপোর্ট দেখলাম পত্রিকাতে, যে এটা কোন জায়গায়, এটা সম্ভবত আপনার হয়তো চোখে পড়তে পারে, যে একটা জায়গাতে থানা স্বাস্থ্য কমপ্লেক্স, বাট ওইখানে 5-6 জন হামের রোগী আইডেন্টিফাই হয়েছিল, বাট ওইখানে কোনো ট্রিটমেন্ট নেওয়া হয় নাই। ওইখানে পার্শ্ববর্তী যে হোমিও ডক্টররা আছে তারা মোটামুটি ভালো এইভাবে রোগী দেখতেছে এবং ভালো কাভারাইজ করতেছে। তো আপনি কয়জন হামের মানে রোগী পাইলেন এ পর্যন্ত? না, বেশ কিছু রোগী এসেছে। আর অ্যাকিউট অবস্থায় সাধারণত হোমিওপ্যাথিতে কম মানুষই যায়। হোমিওপ্যাথিতে বেশিরভাগ আসে হলো ক্রনিক ডিজিজ নিয়ে, অর্থাৎ অন্যপ্যাথিতে চিকিৎসা নেওয়া শেষ, কোনো গতি নেই, তখন আসছে হলো হোমিওপ্যাথিতে। কিন্তু অ্যাকিউট ডিজিজে হলেই মনে করে যে এইটা হোমিওপ্যাথিতে কাজ হবে না, হোমিওপ্যাথিতে তো দেরিতে রোগ সারে। কিন্তু অন্যপ্যাথির চাইতে যে হোমিওপ্যাথিতে রোগ দ্রুত সারে, এটা সাধারণ মানুষের এখনো অজানা। তারা মনে করে হোমিওপ্যাথি মানে হচ্ছে গদ বাঁধায় একসাথে অনেকগুলো ওষুধ দিবে, রোগটা দেরিতে সারবে, আস্তে আস্তে ওষুধে কাজ করবে। এই রকম ধারণার জন্য তারা দ্রুত হসপিটালাইজড হয়ে যায়। আর হসপিটালে গিয়ে তো দেখেন অবস্থা কি রকম হয়ে যায়, জটিল অবস্থা হচ্ছে। এই প্যাথিগুলো হোমিওপ্যাথিতেই অল্প কয়েকটা ওষুধেই দ্রুত আরোগ্য দেওয়া সম্ভব। কিন্তু তাদের ইগোর কারণে তারা কখনোই এই হোমিওপ্যাথিকে সাপোর্ট করবে না। রাইট, একদম। এবং ডাক্তাররা মনে করে যে না, তারা এত পড়াশোনা করছে এন্ড দেন হচ্ছে হোমিওপ্যাথিতে একটা মানুষ এরকম ভাবে রিকভারি হবে, এটা সে অ্যাকসেপ্ট করতে পারে না। এটা তার একটা জেলাসিও আছে, রাগও আছে, আর এই প্যাথির প্রতি একটা অন্যরকম হিংসাও তার কাজ করে। এই যে আপনার ওষুধটা আমি বললাম না, ডাক্তার হিউ প্ল্যান্ট তখনকার সময়ে হোমিওপ্যাথির বিরুদ্ধে কথা বলেছে। এবং এবং ভাই হ্যারিং এ তো যে পার্সন, উনিও তো হোমিওপ্যাথির সমালোচনা করতে গিয়ে ওইটার প্রতি তো একটা হ্যাঁ চলে আসছিল। জি জি, সেটাই। হ্যাঁ, আরেকটু জানার ছিল, যেহেতু বলছেন তরুণ রোগের জন্য বারবার দিতে হবে মেডিসিন গুলি, অন্তত হামের ব্যাপারটা বা এই যে দুর্বলতার, তা এখানে শততমে যদি মেডিসিন প্রয়োগ করা হয়, তা আমার এক স্যার বলছিল যে কমপক্ষে 3 ঘন্টা পর পর দিতে হবে, তার আগে দেয়া যাবে না। তা এই ক্ষেত্রে কি করতে পারি? কাপিং করে কি আমি বারবার দিতে পারবো? না, কাপিং করার প্রয়োজন হয় না। কাপিং কাদের জন্য? যারা বেশি সংবেদনশীল, অতিরিক্ত সংবেদনশীল তাদের ক্ষেত্রে। আর সাধারণত কাপিং প্রয়োজন হয় না। অ্যাকিউট ডিজিজ তো, অ্যাকিউট ডিজিজে লক্ষণগুলো স্পষ্ট থাকার কারণে দেখা যায় অনেক সময় ওই 1 ডোজ ওষুধ সেবনের পরেই রোগী আস্তে আস্তে আরোগ্যের দিকে চলে যায়, রোগটা কমতে শুরু করে। তারপরে যখন কমতে শুরু করবে, যেমন বেলেডোনা, যদি লক্ষণ অনুযায়ী বেলেডোনা আসে 2 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে। জ্বর তীব্র অবস্থায় আছে, তাহলে 2 ঘন্টা পর পর বেলেডোনা 30 শক্তি একটা অনুবটিকা ডিস্টিল ওয়াটারে মিশিয়ে 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে 2 ঘন্টা পর পর 1 ডোজ করে সেবন করবে। অথবা বেলেডোনা M1 বা M2 নির্বাচন করেছেন 50 সহস্রতমিকের, তাহলে M1 একটা বড়ি ডিস্টিল ওয়াটারে মিশিয়ে 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে
5-7 ফোঁটা বা 10 ফোঁটা বা 15 ফোঁটা ওষুধ 2 চামচ পানিতে মিশিয়ে 2 ঘন্টা পর পর খাবে। যখন জ্বরের তীব্রতা কমে এসেছে তারপরে 4 ঘন্টা পর পর দিনে 4 বার, অর্থাৎ ডোজটা কমিয়ে দিতে পারেন পরবর্তীতে। আবার আরও কম, অর্থাৎ ক্রনিক ডিজিজে আপনি ডেইলি 1 ডোজ করে বা সপ্তাহে 1 ডোজ করে 3 দিন পর পর 1 ডোজ করে সেটাও দেওয়া যেতে পারে, এটা ক্রনিক ডিজিজে। কিন্তু অ্যাকিউট ডিজিজ ফ্যাটাল পর্যায়ে যেতে পারে, এই কারণে তাদেরকে ঘন ঘন ওষুধ দেওয়ার প্রয়োজন হয়। আবার দেখা গেল যে ওষুধটা নির্বাচন করেছেন ডিপ অ্যাক্টিং মেডিসিন, আর্সেনিক মেডিসিন, এটা এত ঘন ঘন দেওয়া যাবে না, এটা 2 ডোজ বা 3 ডোজ দিনে এরকম। বা গ্রাফাইটিস নির্বাচন করেছেন, গ্রাফাইটিস সাধারণত অ্যাকিউট ডিজিজে আসে না, বা সালফার অ্যাকিউট ডিজিজে আসে না, কিন্তু সিনা নির্বাচন করেছেন, 2 ঘন্টা পর পর ডোজ দিতে পারেন। এই তো। আচ্ছা রব্বানী ভাই, আমার অনুবটিকা না দিয়ে অনেকেই তো দেখা যায় যে ডাইরেক্ট আপনার যেমন বেলেডোনা 30 শক্তি, যদি দেখা যায় যে পানিতে দিয়ে খাবার দেয়, সত্যি কথা বলতে অনেকে তো ডাইরেক্টই দিয়ে দিতেছে জিহ্বায়, অনেকে তো প্যাটার্ন ওষুধও ব্যবহার করে। জি স্যার, এখন এই যে পানিতে দেওয়ার ক্ষেত্রে দেখা যায় কি রকমের দেয়া যায়। যেমন আমি বলি, আমার এখানে অনুবটিকা আমি খুঁজছি 10-20 পাই নাই, 30 তাও পাইতে আমার খুব কষ্ট হয়েছে। অনুবটিকা খুব কম চলে নাই। আপনি ম্যাডাম অনুবটিকা করে নেবেন, আপনি লিকুইড মেডিসিনটা কিনবেন, 1 গ্রাম মেডিসিন কিনে 2-3 ফোঁটা দিয়ে 2 ফোঁটা বা 3 ফোঁটা দিয়ে ভরিতে করে নেবেন। আপনি কখনোই মন্দের সাথে তুলনা করবেন না নিজেকে। অর্থাৎ যারা স্থূল মাত্রায় ব্যবহার করে, প্যাটার্ন ব্যবহার করে, 4-5টা 10টা ওষুধ রোগীতে ব্যবহার করে, তাদের সাথে আপনার নিজেকে তুলনা করবেন না। আপনি তুলনা করবেন যারা ভালো হোমিওপ্যাথ, তাদের সাথে তুলনা করবেন, তারা কি করেছে, হ্যানিম্যান কি করেছে, হেরিং কি করেছে, ন্যাশ, অ্যালেন, ফ্যারিংটন, ক্লার্ক, টাজিয়ান, কেন্ট, এরা কি করেছে, এদের সাথে তুলনা করবেন যে এরা কি বলেছে। এখন এই ক্ষেত্রে যেহেতু আমার হাতে এখন অনুবটিকা নেই, কারণ সত্যি কথা আমার বাসায় এখন অনুবটিকা নেই, কিন্তু মেডিসিন আছে, আমার বাসায় বেলেডোনা আছে, পালসেটিলা আছে। এখন আমার বাসায় একটা পেশেন্ট আসলো বা আমার ফ্যামিলি একজন মেম্বার হঠাৎ জ্বর আসছে বেলেডোনার লক্ষণ নিয়ে, আমি বুঝতে পারছি, এখন আমি এক্ষেত্রে কি করতে পারি? এক্ষেত্রে আপনি বড়িতে করে নেবেন, অর্থাৎ 1 গ্রামের মধ্যে 1/4 গ্রাম পরিমাণ একটা 20 নাম্বার বড়ি নেবেন, 20 নাম্বার পিল 1 গ্রাম শিশিতে, ছোট একটা শিশিতে 1/4 পরিমাণ বড়ি নেবেন। তারপর আপনার কাছে যে লিকুইড মেডিসিনটা আছে ওইটা থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা দিয়ে ওইখানে মিক্স করবেন। মিক্স করার পর ওইটা ভালো করে আস্তে আস্তে মিক্সিং করবেন। এটা সম্পর্কে সামনে ক্লাস হবে, আমি আলোচনা করব যে কিভাবে আপনারা বড়িতে করে নেবেন। এই সংক্রান্ত ক্লাসগুলো রাজীব ভাই পাইছিলেন, তাই না? ক্লাসটা আমি দেখছি, এর আগের একটা ক্লাস নিছিলেন আগের গ্রুপে, ওখানে আমি ছিলাম। আচ্ছা আচ্ছা, ওইভাবে করে নেবেন, ওইভাবে করে নিয়ে নিজের কাছে রেখে দিবেন। কখনো স্থূল মাত্রায় ব্যবহার করবেন না। স্থূল মাত্রায় অ্যাগ্রিভেশন হতে পারে, কিন্তু শততমিকে সাধারণত বেশি অ্যাগ্রিভেশন হয়, এটা সচেতন থাকবেন, খুবই সতর্ক থাকবেন। রোগীরা প্রথম অবস্থায় ওষুধ খাওয়ার পরে যদি অ্যাগ্রিভেশন দেখে, রোগীরা তো আসে যে আমি যে রোগটা নিয়ে গেলাম এই রোগটা যেন ডাক্তারের কাছে ওষুধ খাওয়ার পরে আমার কমতে থাকে, কিন্তু যখন না কমে বাড়বে তখন রোগীদের একটা নেগেটিভ ধারণা হবে হোমিওপ্যাথির প্রতি, আপনার প্রতি। এই জন্য নিজে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করবেন। সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্ম, হ্যানিম্যান যে 3টা ভুলের কথা বলেছেন চিকিৎসকদের, সেই 3টা ভুলের কিন্তু এইটা একটা, যে মহাত্মা হ্যানিম্যান ওষুধের শত পরীক্ষা নিরীক্ষার পর ওষুধের মাত্রাকে যতটুকু সূক্ষ্ম করেছেন, এটাকে হেয়া করা, ক্ষুদ্র করে দেখা, নেগলেক্ট করে দেখা, এটা চিকিৎসকের 3টা ভুলের একটা ভুল। এই ভুলটা আমাদের করা যাবে না। এবং এই ভুলটাই কিন্তু ম্যাক্সিমাম ডক্টরই করে, কারণ যখন একটা রোগী আসে, সে যখন একটা ওষুধ দিয়ে দেয়, তারপর যখন সেই রোগী তাকে চার্জ করে যে না আমি ইমপ্রুভ হচ্ছি না, তখন সেই ওষুধটারই ডোজটা বাড়ায় দেয় এবং সেটা খুব স্থূল মাত্রায় বাড়ায় দেয়। আলটিমেটলি ওইটার অবস্থা তখন ওই যে আপনি যেটা বললেন অ্যাগ্রাভেশন হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে ধরেন একটা পেশেন্ট খুব সিভিয়ার ডায়রিয়া নিয়ে আসলো, আচ্ছা, হ্যাঁ প্রচন্ড ডায়রিয়া, তো ডায়রিয়া নিয়ে আসার পর এরকম ডায়রিয়া একদম পানির মতো হচ্ছে, আমি তার পুরো কেস চেকিং করে পরে আমি দেখলাম যে এই মেডিসিন, যে কোনো একটা মেডিসিন, ধরেন সে পোটোফাইলামের এই রোগী, তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা তো এই অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে যেটা করি আর কি, সেটা হচ্ছে নিম্ন পটেন্সিটা ইউজ করি। অনেকে বলে যে নিম্ন পটেন্সি থেকে অনেক সময় ওই সিভিয়ার যে জায়গাটা সেটাকে করার জন্য প্রাথমিক অবস্থায় হচ্ছে এটার মাদার টিনচারটা অনেক সময় অনেকে দেয়। এইটার ব্যাপারে আপনার অপিনিয়নটা কি? আমরা কিন্তু আজকে সূত্রে আলোচনা করলাম, কোনো স্থূল উপাদানের সূক্ষ্ম শক্তিকে স্পর্শ করার ক্ষমতা নেই। কোনো স্থূল উপাদানের মাদার টিংচার কেন 12x পর্যন্ত ওষুধের উপাদান বিদ্যমান থাকে, 12 শক্তি পর্যন্ত। এই 12 শক্তি পর্যন্ত আমাদের স্থূল অবস্থা বলে ধরা হয়। এই অবস্থাটা রোগীকে আরোগ্য করতে পারবে না,
কিন্তু কোনো এক্সেপশন আছে, হ্যাঁ, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কখনোই উদাহরণ না। যেমন মার্কসল 2x বা 3x ছাড়া আপনার জিহ্বার, বাবুদের জিহ্বায় যে ঘা হয়, বা বোরাক্স 2x বা 3x, এইটা ছাড়া ওই জিহ্বার ঘা সাধারণত আরোগ্য হয় না। আবার এই যে টাইফয়েড প্রকৃতির জ্বর, যেটা অ্যাকিউট অবস্থা, যেটা ওইটা ব্যাপটিসিয়া 2x বা 3x ছাড়া আরোগ্য হবে না। এইটা এক্সেপশন আছে। কিন্তু এটা ছাড়া, অর্থাৎ টাইফয়েড প্রকৃতির জ্বর ব্যাপটিসিয়া 2x আপনি কাউকে খাওয়ান, সুস্থ মানুষ খাওয়ান, দেখবেন যে টাইফয়েড প্রকৃতির জ্বরের সিমটম তার মধ্যে চলে আসছে। মার্কসল 2x বা 3x আপনি সেবন করান, দেখবেন যে সুস্থ মানুষ, তার মুখের মধ্যে, জিহ্বার মধ্যে ঘা চলে আসছে। বোরাক্স 2x বা 3x সেবন করান, দেখবেন যে ঘা চলে আসছে। অর্থাৎ এই পাওয়ারটা এই অবস্থাটা উৎপাদন করতে পারে। এই জন্য এই ওষুধের এই পাওয়ারটা ওই অবস্থাটা আরোগ্য করতে পারে। যে ওষুধ যেরকম রুগ্ন অবস্থা উৎপাদন করতে পারে সুস্থ দেহে, সেই ওষুধ সেই রকম রুগ্ন অবস্থা অসুস্থ দেহ আরোগ্য করতে পারে। এটাই হচ্ছে হোমিওপ্যাথিক থিওরি, হোমিওপ্যাথির ল এটা। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এই নিম্ন পটেন্সিগুলো অ্যাভয়েড করে যাওয়ার জন্য, যেটা অ্যাকিউট ডিজিজে 30 শক্তির নিচে ব্যবহার না করাটাই উত্তম, এই ব্যতিক্রম ব্যবহার ছাড়া। এক্সেপশন ইজ নট এক্সাম্পল। ঠিক আছে, এটা মাথায় রেখে চলবেন। রাইট, ওকে। জি, আব্দুর রাহিম ভাই অনেক দেরিতে জয়েন করেছেন, আপনাকে স্বাগতম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করতে পারি। আমাদের সামনের ক্লাস ইনশাআল্লাহ সোমবার অনুষ্ঠিত হবে। এখন থেকে নিয়মিত ক্লাস হবে এবং ক্লাসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে অনেকগুলো টিপস, এটা কিন্তু আমার উস্তাদের কাছ থেকে পাওয়া, দীর্ঘ 20 বছরের, 18-20 বছরের ধীরে ধীরে পাওয়া। এটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। এবং ইনশাআল্লাহ যদি আপনারা নিশ্চিত হতে পারেন রোগীদের ক্ষেত্রে, ডায়াগনোসিসের ক্ষেত্রে, রোগী পর্যবেক্ষণের ক্ষেত্রে নিশ্চিত হতে পারেন যে এই লক্ষণগুলা, আপনি ওষুধ দিবেন, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেনই পাবেন। আমি খুব ধীরে ধীরে পেয়েছি, আপনাদেরকে অল্প সময়ে দিলাম বলে এটাকে হেয়া করে দেখার সুযোগ নাই। হেয়া করে দেখলেন মানে নিজে ঠকবেন। ঠিক আছে, রব্বানী ভাই, আপনার কাছে ক্লাস করার অর্থটাই হচ্ছে যে আপনি খুব ভালো ইনফরমেশন দেন, এবং আপনি যা আপনার ওস্তাদ যে সে একজন খুব ইন্টেলেকচুয়াল একজন পারসন বাংলাদেশের মধ্যে, এবং আপনি আপনার এক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্স, এই যে আমাদের এই জিনিসগুলো দেন, এটাই আসলে কৃতজ্ঞ। ক্লাসটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। আমাদের নতুন এক ভাই, ডাক্তার ভাই সরকার ভাস্কর ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। জি ভাই, কেমন আমার আছেন? একটা জানার বিষয় ছিল কি, আপনি বলছেন যে প্রতিটা ক্লাসের পিডিএফ দেওয়া হবে কি, মানে জি। এটা দিলে একটু ভালো হইতো। অনেক সময় তো আমি অনেকগুলো ক্লাস মিস করছি আগে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ক্লাসগুলো কিন্তু আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, ওই প্রাইভেট গ্রুপটাতে 6টা ক্লাসের ভিডিও আপলোড করা আছে। আপনি পাননি তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমি আপনাকে ওইটাতে অ্যাড করে নিব। আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা এই যে ওষুধ তৈরির ক্ষেত্রে যে বললেন যে সূক্ষ্ম মাত্রার জন্য, মানে ওয়ান ডামে কি, মানে ওয়ান ডাম শিশিতে বলছেন এটা, মানে এটা কি বড়ির সাইজ কি কত হবে, 10 হবে কি? 50 সহস্রতমিক যদি আমরা করি তাহলে 10 নাম্বার পিল, আর যদি শততমিক করি 30 শক্তি তাহলে 20 নাম্বার পিলেই ব্যবহার করা, সমস্যা নেই, এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ 1 ড্রাম একটা শিশিতে হাফ ড্রাম অথবা কোয়ার্টার ড্রাম পরিমাণ 20 নাম্বার পিল নিব, নিয়ে আমার কাছে যে লিকুইড মেডিসিনটা আছে সালফার 30 শক্তি, ওইটার 1 ফোঁটা বা 2 ফোঁটা ওই পিলের মধ্যে দিব, দিয়ে প্রত্যেকটা বড়ি যাতে ভিজে আলতো করে এভাবে নাড়াইতে হবে। আলতো করে নাড়িয়ে প্রত্যেকটা বড়ি যখন উৎসিক্ত হয়ে যাবে, তারপরে সেগুলো আমরা শুষ্ক করে নিব ব্লটিং পেপারে অথবা টিস্যু পেপারে, পারফিউম ছাড়া, কালার ছাড়া যে টিস্যু পেপারগুলো, ওগুলাতে দিয়ে আমরা শুকিয়ে শুষ্ক করে নিব। এরপরে ওই বড়িটা থেকে একটা করে বড়ি ডিস্টিল ওয়াটারে মিশিয়ে আমরা রোগীতে প্রদান করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে যারা ক্লাসে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। জি ম্যাডাম, তাহলে ক্লাস শেষ করতে পারেন। মায়া ম্যাডাম আছেন? জি স্যার, ধন্যবাদ স্যারকে। সত্যি আজকে ক্লাসটা অনেক বেশি চমৎকার হয়েছে স্যার, শুকরিয়া। অনেক তথ্যবহুল হয়েছে। প্রত্যেকটা কথাই স্যারের ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। তো আমরা নেক্সট ক্লাসটা আরো সুন্দরভাবে পার্টিসিপেট যারা আছে সবাই অংশগ্রহণ করবো, সে প্রত্যাশা রেখে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাই পরবর্তী ক্লাসে একসাথে হবো। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, শুভরাত্রি। তো ধন্যবাদ সবাইকে যারা ক্লাসে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি, পিওর হোমিওপ্যাথি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কারণ বিশুদ্ধ হোমিওপ্যাথি সংক্রান্ত যত দিক নির্দেশনা আমাদের এই পিওর হোমিওপ্যাথি চ্যানেলের মধ্যে আপলোড করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।